ম্যাথের আমাদের আজকে ক্লাস নাম্বার 2, মানে আমরা আজকে হায়ার ম্যাথের 2 নাম্বার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো বা দাখিল 25 ব্যাচের পরীক্ষার্থী আসো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাস থেকে তোমরা একটা সৃজনশীল খুবই সহজেই অ্যান্সার যেন করতে পারো, সেইভাবেই আমরা আজকের ক্লাসটা সাজাবো বা আজকের ক্লাসটা করানোর চেষ্টা করবো, যেন তোমরা আজকে খুব সহজেই আজকের ক্লাস থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাও। ঠিক আছে, সো তোমরা কে কোথা থেকে যুক্ত হইতেছো অবশ্যই কষ্ট করে জানিয়ে দিবা। আমরা ক্লাসটা শুরু করব। ওকে, সাউন্ড শুনতে এবং দেখতে কি কারো সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও তো। সাউন্ড শুনতে এবং দেখতে কারো সমস্যা হচ্ছে কিনা। ওকে, আচ্ছা দেখো, আজকে মূলত আমরা হায়ার ম্যাথের বিষয়ে আমাদের চ্যাপ্টার 1.2 এই চ্যাপ্টারের বেসিকের সাথে সাথে আমরা আজকে যে ম্যাথগুলো করাবো, এই ম্যাথগুলো যদি তুমি ভালো করে করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষায় যতভাবেই কোশ্চেন করুক না কেন, তুমি যদি এই ম্যাথগুলো আজকের ক্লাস থেকে শিখে যেতে পারো, তাহলে তো কোশ্চেন যেভাবেই হোক তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমাদের প্রথমত ক্লাসে আমরা আজকে কি করব, আমরা সেট এবং ফাংশনের দ্বিতীয় পর্ব মানে 1.2 যেই পর্বটা, সেই পর্বটা ক্লাসটা শুরু করব। সো আমাদের আজকের ক্লাসটা কি, পর্ব 2। কোন চ্যাপ্টারের উপরে? 1.2 এর উপরে, 1.2 এর উপরে। সো এইখানে হলো সেট এবং ফাংশনের দ্বিতীয় ক্লাস। তো তোমরা যারা প্রথম ক্লাসটা দেখো নাই, তোমরা অবশ্যই কি করবা, প্রথম ক্লাসটা দেখে ফেলবা। আর অবশ্যই আমাদের এই ক্লাসটা তোমরা শেয়ার করে ফেলো, যেন পরবর্তীতে তোমরা এই ক্লাসটা দেখতে পারো, কারো যেন খুঁজে বের করতে কষ্ট না হয়। ওকে, তাহলে চলো আমরা একদম বেসিক আলোচনা করি। আমাদের আজকের বেসিকের মধ্যে এই 1.2 এর প্রথম যে টপিকটা, সেটা হলো অন্বয় বা রিলেশন। অন্বয় বা রিলেশন। এখন এই অন্বয় বা রিলেশন বলতে অনেকটা কি বোঝায়? গণিতের ভাষায় যে কোনো সম্পর্ককে কি বলা হয়? অন্বয় বলা হয়। যদি আমি লিখি, দেখো, গণিতের ভাষায় যে কোনো সম্পর্ক কি হয়? অন্বয় হয়। অন্বয়। ওকে, সো এটা আমরা যদি একটা উদাহরণ দেই, উদাহরণটা দেখো, যদি আমি বলি তোমাদের যে সন্তানের সাথে সন্তান, এই কলমের সাথে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর সাথে কি হয় তোমার? প্রাপ্ত নম্বর বা পরীক্ষার একটা সম্পর্ক থাকে। পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষার একটা সম্পর্ক থাকে। সো এই যে কোনো ধরনের সম্পর্কটাই কি বলি আমরা? অন্বয় বা রিলেশন বলি। কিন্তু তোমাদের এখানে কাজটা কি, তোমরা এখান থেকে শিখবা কি, এই যে আমাদের দুইটা ক্রোমোজোর অঙ্কন করতে হবে। এই যে দুইটা ক্রোমোজোর, এটার প্রথমটা আমরা ধরলাম এক্স এর মান। কার মান? এক্স এর মান। পরেরটা ধরলাম আমরা ওয়াই এর মান, মানে আমরা নামকরণ জাস্ট করলাম। এবার আসো যে তুমি এই যে এক্স এর মান, এখানে যদি আমি কিছু ভ্যালু দেই, যেমন 1 2 3, এখানে দিলাম 4 5 6, তাহলে এই যে 1 থেকে 4, এই 1 থেকে 4, এই 1 এর সাথে আমি 4 এর একটা সম্পর্ক দিলাম, 2 এর সাথে 5 এর একটা সম্পর্ক দিলাম, 3 এর সাথে 6 এর একটা সম্পর্ক দিলাম। তাহলে এই যে আমরা যে এটা অঙ্কন করলাম না, যে 1 কার সাথে সম্পর্কে যুক্ত? 4 এর সাথে। 2 কার সাথে? 5 এর সাথে। 3 6 এর সাথে সম্পর্ক। সো এই যে আমাদের যে সম্পর্কটা, এটারই মূলত আমরা কি বলবো? অন্বয় বলবো। কি বলবো? অন্বয়। তাহলে এই যে এটা কি হয়ে গেল? একটা অন্বয় হয়ে গেল। এখন কথা হলো যে ভাই, অন্বয়কে আমরা প্রকাশ করব কি দ্বারা? অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি হলো দুইটা। অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি দুইটা। ওকে, ওকে, আচ্ছা, যারা ওই যে কোশ্চেন করতেছো তাদের যুক্ত হয়ে যেতে পারো, তাহলে সকল ধরনের আপডেটগুলো তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের কাজ হলো এখন যে গ্রুপগুলো খোলা হয়েছে, ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা সকল ধরনের আপডেটগুলো পেয়ে যাবা। ওকে, তাহলে চলো, এই অন্বয় আমরা বুঝলাম। এখন এই অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি দুইটা। অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি দুইটা। যদি আমি বলি অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি, লেখি, অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি, প্রকাশ করার পদ্ধতি, অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি হলো কয়টা? দুইটা।
এর মধ্যে প্রথম একটা কিন্তু আমি অলরেডি ইউজ করা শিখে ফেলছি। দেখো এই যে তীর চিহ্ন মানে অ্যারো চিহ্ন দ্বারা কি করতে হবে, তোমাকে শনাক্ত করতে হবে বা তোমার অন্বয়কে সিলেক্ট করা যায়। সো এইখানে আমি বলতে পারি প্রথম যে কন্ডিশন সেটা হলো অ্যারো সিম্বল বা অ্যারো সিম্বল। ওকে, সো আর দ্বিতীয়ত হলো তোমার ক্রোমোজোরের সাহায্যে, ক্রোমোজোর বা তালিকা পদ্ধতির মাধ্যমে, ক্রোমোজোর অথবা তালিকা বলি আমরা, ক্রোমোজোর অথবা তালিকা। এখন আসো ক্রোমোজোর এবং তালিকা আসলে কি বোঝায়, সিম্বলটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে সিম্বল, অ্যারো সিম্বল। ওকে, সো এই দুইটা পদ্ধতির মাধ্যমে তুমি কি করতে পারবা, তুমি আমাদের এই যে অন্বয়কে প্রকাশ করতে পারবা। সো অন্বয়কে প্রকাশ করার পদ্ধতি কয়টা, দুইটা, একটা হলো অ্যারো সিম্বলের মাধ্যমে অথবা তোমার কি ক্রোমোজোর অথবা তালিকা পদ্ধতির মাধ্যমে। সো এবার আসো যে তুমি এই যে অ্যারো চিহ্নের মাধ্যমে তো প্রকাশ করা শিখে ফেললা, ক্রোমোজোর বা তালিকা পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রকাশ করে সেটা আমরা যদি দেখি। সো এইখানে আমি যদি তোমাদের বলি, এইখানে যদি আমি তোমাদের বলি যে এই যে আমাদের যে সেটটা দেওয়া আছে না ভাইয়া, এই যে দুইটা অন্বয় দেওয়া আছে, এখন এটার মধ্যে সম্পর্ক কার, এক্স এবং ওয়াই এর যে সম্পর্কটা, এটা যদি আমরা ক্রোমোজোরের সাহায্যে লিখি তাহলে এখান থেকে আমরা বলতে পারি অন্বয়টি, মানে অন্বয়টি ক্রোমোজোরের সাহায্যে কিভাবে লেখে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, তারপরে কি করবা ফার্স্ট ব্র্যাকেট, কার সাথে কার, 1 এর সাথে 4 এর, 2 এর সাথে 5, 3 এর সাথে 6। সো এই যে পদ্ধতিটা, এটা হলো কি আমাদের ক্রোমোজোর পদ্ধতি। সো দুইটা পদ্ধতি আমরা শিখে ফেললাম, একটা হলো অ্যারো সিম্বলের মাধ্যমে, আরেকটা কি তোমার ক্রোমোজোর তালিকা পদ্ধতির মাধ্যমে। সো অ্যারোটা আমরা সবাই জানি, কিন্তু ক্রোমোজোর বা তালিকা পদ্ধতিটা ভালো করে মনে রাখবা যে এটা কি আমাদের অ্যারো বা, ওকে বুঝতে পারছি ভাইয়া। সো এই যে অন্বয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো যে এইটা যদি আমি একত্রে করে দিই তোমাদের সুবিধার্থে, দেখো এই যেটা, সো গণিতের ভাষায় যে কোনো সম্পর্ক কি তোমাদের অন্বয়। সো এখান থেকে আমাদের কি কি শিখলাম আমরা, অন্বয় কি এবং কি প্রকাশ করার পদ্ধতিটা আমরা খুব সহজেই জেনে ফেললাম। ওকে, এবার আসো, এবার আমাদের মেন টপিকস কি, ফাংশন। এবার কি ফাংশন, এখন ফাংশনটা আসলে কি বোঝায়, ফাংশনের সংজ্ঞা যদি আমি তোমাদের দেই তাহলে তোমাদের জন্য অনেকটা কঠিন সাধ্য মনে হবে। সো আমি যদি একটা চিত্র আঁকি, দেখো আমি যদি একটা চিত্র অঙ্কন করি, দেখো এইখানে যদি আমি কিছু উপাদান দেই, উপাদানগুলো কি, যে 1 2 3 4 5 6। সো এই উপাদানগুলোর মধ্যে আমি তোমাদের ফাংশনের জন্য এইটা বললাম আমি এক্স উপাদান, এক্স এর উপাদান, এটা হলো কি তোমার ওয়াই এর উপাদান। ওকে, সো এক্স এবং ওয়াই এর উপাদান। আচ্ছা এমডি মাহি অ্যান্সার করছো কি যে আপনার কারণে গণিত পরীক্ষায় ফেল করছি। ভাই পরীক্ষাটাকে আমি দিয়েছি, আর আমার গাইডলাইনে যদি তুমি ফেল করো তাহলে তোমার পর্যাপ্ত প্র্যাকটিসের খুবই অভাব ছিল। তো চেষ্টা করবা পর্যাপ্ত প্র্যাকটিস করে তারপরে একটা সঠিক গাইডলাইন দিয়ে পরীক্ষা হলে যাইতে, ঠিক আছে। আর তৌফিক ওমর, আপনাদের ওয়েবসাইট বন্ধ কেন, অবশ্যই ওয়েবসাইটটা খোলা আছে, হয়তোবা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তোবা বন্ধ থাকার কথা। তো তুমি একটু আবার ওয়েট করো বা একটু চেষ্টা করো। এটা হলো চাকর, এটা হলো জমিদার। ওকে, সো এটা হলো চাকর, এটা হলো কি জমিদার। এবার আসো চাকর এবং জমিদারের গল্পটা একটু বলি। চাকর এবং জমিদারের মধ্যে, ওদের মধ্যে দুইটা কন্ডিশন। জমিদার বলছিল যে আমার বাসায় যে চাকর চাকরি করবে বা কাজ করবে, ও অন্য কোথাও চাকরি করতে পারবে না বা কাজ করতে পারবে না, এটা হলো প্রথম শর্ত। আর আরেকটা শর্ত হলো যে চাকর কখনোই বসে থাকতে পারবে না, মানে চাকর কোনো না কোনো কাজ করতেই হবে, চাকরের কোনো না কোনো কাজ করতে হবে। তাহলে আমি তোমাদের সুবিধার্থে একটু আমি শর্তটা যদি লিখিয়ে দিই, যে জমিদারের কয়টা শর্ত, দুইটা শর্ত, জমিদারের শর্ত। সো জমিদারের শর্ত, শর্তগুলো কি, প্রথম যে শর্ত সেটা হলো যে একটি চাকর একটি জমিদার, একটি চাকর একটি জমিদার। ওকে, দুই নাম্বার শর্তটা কি, দুই নাম্বার শর্তটা হলো, ভালো করে খেয়াল করবা, দুই নাম্বার শর্তটা হলো চাকর বসে থাকতে পারবে না।
চাকর বসে থাকতে পারবে না। ওকে, এটা হলো কি আমাদের 2 নাম্বার শর্ত। এবার আসো ভাইয়া, এই দুইটা শর্ত যারা মেনটেন করে কিনা দেখি। আমি যদি বলি যে এই যে আমাদের যে চিত্রটা এক্স এবং ওয়াই, ওরা কি করতেছে, তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক যুক্ত হবে। সো আমি এই চিত্রটা থেকে বলতে পারি যে এই 1, মনে করো এই যে 4, এই যে 4, 1 কি করলো, 4 এর কাছে, মানে 4 মানে জমিদার কে, 4, এই 4 এর আন্ডারে কাজ করা শুরু করলো। সো এরপরে আসো, এই যে দুইটা শর্ত, এখন একটা চাকর একজন জমিদারের কাছে চাকরিতে গেল, কিন্তু উনি দেখলো যে জমিদার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাহিরে থাকে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাহিরে থাকে। তো চাকর কি করলো, একটু বুদ্ধিমান বেশি, চাকর কি করলো, উনি মাথায় ঢুকে নিল যে যেহেতু আমার মালিক 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাহিরে থাকে, তো আমি এই চান্সে আরেকজন জমিদারের কাছে কাজ শুরু করি। ও কিন্তু শর্ত মেনটেন করলো না। সো হঠাৎ এরকম করে চলতে থাকলো, কিন্তু একদিন হঠাৎ করে জমিদার কি করলো, তোমার 8টা থেকে 4টার মধ্যে তো ও বাহিরে থাকার কথা, কিন্তু হুট করে 12টার দিকে বাসায় চলে আসলো। আসার পরে উনি দেখলো কি যে তার চাকর নাই, চাকর 4টার দিকে চলে আসলো বাসায়, আয়সা দেখলো কি যে জমিদার বাসায় হাজির। এখন কি হবে, অবশ্যই তার চাকরি থেকে কি গেট আউট না, এই চাকরি থেকে গেট আউট, মাথায় রাখবা। সো শর্ত দুইটা কি, যে একটা চাকর একটা জমিদারের বাসায় চাকরি করতে পারবে, আর চাকর কি করতে পারবে না, বসে থাকতে পারবে না, মা খালি থাকতে পারবে না। সো তুমি চিন্তা করো, এই 1 হলো 4, 1 হলো কি 4 এর, সেম ভাবে 2 যদি আমি বলি 6 এর, সেম ভাবে 3 হলো তোমার 5 এর। সো এটা দেখো তো, এই যে 1 হলো 4, মানে 1 একজন চাকর কি করতেছে, একজন জমিদারের কাছে আছে, সেম ভাবে 2 6 এর কাছে আছে, মানে একজন জমিদারের কাছে আছে, 3ও কিন্তু 5 মানে একটা জমিদারের কাছে আছে। সো এইখানে আমরা দেখতেছি যে একটি চাকর একটি জমিদারের কাছেই বাছাই করতেছে, এবং চাকর কি করতেছে না, বসে থাকতেছে না। দেখো এখানে কিন্তু তোমার 3টা চাকর ছিল, 1 2 3, এই 3টা চাকরই কিন্তু কোনো না কোনো জমিদারের কাজ করতেছে। সো জমিদার কে, চাকর কি হচ্ছে না, বসে থাকতেছে না। সো এটা মূলত আমাদের কি ফাংশন, এটাই কি ফাংশন, যে এক্স এর মানগুলা কি করবে, একটা ওয়াই এর মানের সাথে যুক্ত হবে। মানে এক্স এর একটা মানের জন্য তুমি কি পাবা, ওয়াই এর একটা মান পাবা। এক্স এর একটি মানের জন্য তুমি যদি ওয়াই এর একটা মান পাও, তখন সেটা কি হয়ে যাবে ভাইয়া, ফাংশন হয়ে যাবে। তুমি এটা কি হয়ে যাবে, ফাংশন। ওকে, সো এটা তোমার কি ফাংশন। এবার আসো, তুমি তো বুঝলা ভাই ফাংশন কি, বুঝে ফেললা খুব সহজে। এবার আসো, আমি যদি তোমারে বলি যে এইখানে আমি একটা যদি চিত্র আঁকি, আবার দেখো এইখানে এই যে একটা চিত্র, এই যে আরেকটা চিত্র। সো এইখানে আমি তোমাদের লিখি যে 1 2 3 4 5 6। সো এইখানে যদি আমি বলি যে এই যে 1 হলো 5 এর কাছে গেছে, 3 হলো 4 এর কাছে গেছে, আর 2 হলো খালি আছে মনে করো। তো তুমি বলো তো, এই যে এক্স, এটা হলো ওয়াই, এটা কি ফাংশন নাকি ফাংশন না? এই যে এই চিত্রটা, এটা কি ফাংশন? ফাংশন বলো, এটা কি ফাংশন হবে না? অবশ্যই এটা কি হবে না, ফাংশন হবে না। কারণ কি ভাইয়া, কারণ আমরা জানি যে চাকর কি থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। তাহলে এখানে তো 2 নাম্বার যে চাকরটা আছে, ও তো কোনো জমিদারের কাছে চাকরি করতেছে না। সো ও কি বসে আছে না? তো ও যেহেতু বসে আছে, এই জন্য ও কি হবে না, ফাংশন নয়। এটা কি হবে না, ফাংশন নয়। ওকে, সো আশা করি ফাংশন এবং ফাংশন নয় এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখানে আমি তোমাদের আরেকটু ডিপলি বোঝার জন্য তোমাদের জন্য বলেই দেখো, এখানে মনে করো সাপোজ, সো আমি যদি তোমাদের ভ্যালু দেই আবার, যে 1 2 3 4 5, ঠিক আছে। সো এইখান থেকে এই 1ও চাকরি করতেছে 5 এর, 3 হলো 4 এর, 2 হলো 5 এর। ওকে, সো এইখানে যদি আমি বলি যে ভাই এটা কি ফাংশন নাকি ফাংশন না, বলো তো ভাইয়া, এটা কি ফাংশন নাকি ফাংশন না? এটা কি ফাংশন, বলো তো, যে এটা ফাংশন হবে নাকি ফাংশন হবে না? আমি যদি ধরি এটা এক্স, এটা হলো ওয়াই। সো এক্স এবং ওয়াই আমরা বুঝলাম। তো আমাদের শর্ত কি, ভালো করে মাথায় রাখো, যে একটি চাকর কি করতে পারবে, একটি জমিদারের চাকরি করতে পারবে। সো 1 কার চাকরি করতেছে 5 এর, সেম ভাবে 2 কার চাকরি করতেছে 5 এর, 2 এর জন্য কিন্তু একটাই জমিদার 5।
সেম ভাবে 3 কার চাকরি করতেছে, 4 এর চাকরি করতেছে। সো একটা জমিদার একটাই মালিক পাচ্ছে, মানে একটা চাকর একটাই জমিদার পাচ্ছে, একটা জমিদার একটা চাকর একটাই জমিদার পাচ্ছে। যেমন দেখো 1 এর জন্য কিন্তু 5 একমাত্র জমিদার, সেম ভাবে 2 এর জন্য কিন্তু 5 একমাত্রই জমিদার, 2 এর ক্ষেত্রে চিন্তা করো। সেম ভাবে 3 এর জন্য কিন্তু 4 একমাত্রই জমিদার। কিন্তু এখানে একটু ঘুরে গেল কি, আবার দ্বিতীয় শর্ত কি ছিল ভাই, চাকর বসে থাকতে পারবে না। দেখো এখানে 3 জন চাকর ছিল, 3 জন চাকরই কি কোনো না কোনো চাকরি করতেছে, কোনো না কোনো জমিদারের চাকরি করতেছে। কিন্তু শর্তটা এখানে কি করলো, এখানে হয়ে গেল কি যে একজন জমিদার তোমার একাধিক চাকরের সাথে সংযুক্ত আছে, মানে একজন জমিদার একাধিক চাকরের সাথে কি সংযুক্ত আছে। সো এটা কিন্তু করা যাবে, এটা কি করা যাবে। সো যেহেতু জমিদার মানুষ, ওরা কি করতে পারে, অনেকগুলা চাকরকে লালিত পালিত করতে পারে। সো এই জন্য কি করা যায়, তোমার শর্ত হলো যে একটি চাকর কি করতে পারবে, একটাই জমিদার নিতে পারবে, কিন্তু একজন জমিদার কি করতে পারবে, একাধিক চাকরকে সংযুক্ত রাখতে পারবে। সো এই কাজটা যখন করবে তখন এটাও কি হয়ে যাবে, ফাংশন হয়ে যাবে। সো এটা হলো আমাদের কি ফাংশন। হ্যাঁ, ওকে। সো এটা হলো আমাদের কি ফাংশন। সো আশা করি এতটুকু ক্লিয়ার ভাইয়া। সো এবার আসো আমি যদি তোমাদের আরেকটা কোশ্চেন বলি, যে এইখানে মনে করো সাপোজ যে 1 2 আছে, আর এইখানে আছে মনে করো 3 4, এই 2 এর সাথে 4 আছে, 2 এর সাথে 4 আছে। সো এটা কি ফাংশন হবে কিনা একটু বলো তো, এটা কি ফাংশন হবে, এটা কি ফাংশন হবে কিনা একটু দ্রুত জানায় দাও তো যে এটা কি ফাংশন হবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই ফাংশন, কারণ কি তোমার শর্ত কি, একটা চাকর একটা জমিদার নিতে পারবে। দেখো 1 কিন্তু 4 কে নিতে পারতেছে, 2 কিন্তু 3 কে নিতে পারতেছে। সো আবার চাকর কি কোনো চাকরই বসে নাই, মানে x এবং y কোনোটাই কি নাই, বসে নাই। সো এটা কি করতে পারলো, অবশ্যই ফাংশন হবে। এটা কি হবে, ফাংশন হবে। তাহলে x এবং y দুইটাই কি ফাংশন। হ্যাঁ, ওকে। সো এটাও ফাংশন। সো আশা করি এতটুকু ক্লিয়ার ভাইয়া। সো এবার আসো আমি যদি তোমাদের একত্রে সবগুলো দেখানোর চেষ্টা করি, যে এই যে আমাদের ফাংশন সম্পর্কে আমরা যা শিখলাম। ওকে, সো এতটুকু বুঝতে পারছো সবাই? ওকে, সো আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। সো এই যে তোমাদের ফাংশন নিয়ে রিলেটেড কাজ, আমি আশা করি তোমরা ফাংশনটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছো। সো এই ফাংশনের বাহিরেও আমি তোমাদের যদি বলি যে কোনো একটা অন্বয়, এই যে কোনো একটা সম্পর্ক, এটা কি হইতে পারে, অন্বয় হইতে পারে কিন্তু ফাংশন নাও হইতে পারে, অন্যয় হইতে পারে কিন্তু ফাংশন নাও হইতে পারে। এখন অনেকের কোশ্চেন হইতে পারে, আমি যদি তোমাদের এখানে একটা শর্টকাট বলে দেই, অনেকের জন্য কোশ্চেন হয় এরকম, অনেকের জন্য থিওরি কোশ্চেনটা এমন হয় যে, থিওরি কোশ্চেনটা এমন হয়, এখান থেকে আমরা একটা লাইন মনে রাখতে পারি যে সকল ফাংশন অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। ওকে, সো এই কথাটা অনেকে আবার বুঝবে না। সো আমি একটু বোঝার চেষ্টা করি বা বুঝায় দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে এটা। সো এটা ভালো করে মাথায় রাখবা যে সকল ফাংশন কি হইতে পারে, অন্বয় হইতে পারে, কিন্তু সকল অন্বয়ী ফাংশন নয়। এই জিনিসটা আসলে কি বোঝায়, এই জিনিসটা দেখো তোমাদের জন্য বলে দেই, যে এই যে আমাদের একটা ফাংশন ছিল, এই একটা অন্বয় ছিল। দেখো অন্বয় মানে কি, অন্বয় মানে তুমি জানো যে দুইটার মধ্যে কি হবে, সম্পর্ক যুক্ত হবে। সো দুইটার মধ্যে সম্পর্ক যুক্ত হলেই তো তুমি জানো কি হবে, অন্বয় হয়ে যাবে। সো এইখানে তুমি দেখো, এইখানে কিন্তু এই যে 1 5 এর সাথে সম্পর্কে যুক্ত, 3 কিন্তু 4 এর সাথে সম্পর্কে যুক্ত, তো একজন একজনের সাথে সম্পর্কে যুক্ত আছে। সো সম্পর্কে যুক্ত থাকলে সেটা কি হয়ে যাবে, অন্বয় হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু এটা ফাংশন নয়, কারণ এটা অন্বয় হয়েছে, সম্পর্কে যুক্ত হওয়ার কারণে অন্বয় হয়েছে, কিন্তু ফাংশন হতে পারে নাই, কারণ ফাংশনের নিয়ম ছিল কি যে কোনো এক্স এর মান বাকি থাকতে পারবে না বা খালি থাকতে পারবে না। সো এটা যেহেতু খালি ছিল সেজন্য এটা কি হয় নাই, ফাংশন হয় নাই। সো এখান থেকে আমরা বলতে পারি যে সকল ফাংশন অন্বয় হবে, কিন্তু সকল অন্বয় ফাংশন নাও হতে পারে। সো আশা করি এতটুকু ক্লিয়ার ভাইয়া। এবার আসো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। পরবর্তী টপিকসটা কি, ডোমেন এবং রেঞ্জ। এখন ডোমেন এবং রেঞ্জ অনেকেই বুঝো। সো আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে আমি যদি আবার একটু কষ্ট করে বুঝাই দেওয়ার চেষ্টা করি, দেখো সো এইটা একটা নিলাম, এই আরেকটা,
ওকে, সো এইখান থেকে আমি যদি লিখি যে আমাদের কিছু ডাটা দিলাম যে 1 2 3 4 5 6 7। ওকে, সো এখান থেকে আমরা তিনটা জিনিস শিখবো, ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন। ওকে, তিনটা জিনিস শিখবো, কোডোমেন। সো তিনটা জিনিস আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। ওকে ভাইয়া, সো এবার আসো যে এই যে দুইটা চলক বা দুইটা অন্বয় চিন্তা করি আমরা, এইটা হলো এক্স, এটা হলো এক্স, এটা কি ওয়াই। সো এই এক্স এবং ওয়াই এর মধ্যে আমি যদি সম্পর্ক দেই, দেখো আমি যদি সম্পর্ক দেই যে এই 6 এর সাথে মনে করো এই 7, এই 1 এর সাথে এই 7 দিলাম, সেম ভাবে 3 এর সাথে এই 5 দিলাম, ওকে, 2 এর সাথে এই 4 দিলাম। সো আমি এটা লিখলাম। এখান থেকে আমরা কি কি জিনিস শিখবো, ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন। ভালো করে খেয়াল করবা, এই একটা চিত্র দিয়ে তুমি ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন তিনটা বুঝে ফেলতে পারবা। সো একটু ভালো করে খেয়াল করো। সো এখান থেকে আমরা কি শিখবো, ডোমেন। এখান থেকে আমরা শিখবো ডোমেন। ওকে, ডোমেন। এরপরে কি শিখবো, রেঞ্জ, রেঞ্জ। এরপরে আমরা কি শিখবো, কোডোমেন, কোডোমেন। ওকে, সো এইটা হলো আমাদের কাজ। এবার আসো ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ, এটা দিয়ে আমি কি বুঝাবো। দেখো, ডোমেন হলো তোমার এক্স এর মান, ডোমেন কার মান, এক্স এর মান, মানে চাকরগুলো হলো তোমার কি ডোমেন, চাকরগুলা কি তোমার ডোমেন। তো এখান থেকে তুমি বলো তো ভাইয়া চাকরগুলা কে কে আছে, 1 2 3। সো এই 1 2 3 হলো তোমার ডোমেন, এই 1 2 3 তোমার ডোমেন। এবার আসো এই যে রেঞ্জ, এই রেঞ্জের ব্যাপারটা কি, রেঞ্জ হলো তোমার এক্স এর মানের জন্য, এক্স এর মানের জন্য ওয়াই এর যে মানগুলা পাইতেছো সেটা হলো তোমার রেঞ্জ। সো এখানে আমি আবার একটু শর্টকাট বলি যে ডোমেন মনে করো তুমি ইনপুট, ডোমেন কি তুমি ইনপুট, মানে কোন সংখ্যাগুলো তুমি ইনপুট করতেছো, আর আউটপুট যে রেজাল্টটা বের হচ্ছে না ভাইয়া সেটা হলো তোমার রেঞ্জ। আউটপুট যে রেজাল্টটা বের হবে সেটা কি তোমার রেঞ্জ। সো এইখানে তোমার এই যে এক্স এর মানগুলো তোমার তো ইনপুট দিচ্ছ, মানে এক্স এর মানগুলো তুমি ইনপুট দিচ্ছ, সেই জন্য এটা হলো ডোমেন। আর এই যে ওয়াই এর যে ভ্যালুগুলো আছে না ভাইয়া, এগুলোরে মূলত বলা হয় কোডোমেন। কি বলা হয় ভাইয়া, কোডোমেন। ওকে, এগুলারে কি বলা হবে, কোডোমেন। তাহলে এইখানে কোডোমেন কে কে আছে, 4 5 6 7, এগুলো সবগুলা কি আমাদের কোডোমেন। তাহলে এইখানে কোডোমেন আমি লিখে ফেলি 4 5 6 7। সো এইগুলো আমি কোডোমেন লিখলাম। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে কি তুমি 4 5 6 7 লিখতে পারবা না, কারণ এক্স এর তিনটা ভ্যালুর জন্য আমি আউটপুট কয়টা পাইছি ভাইয়া, আউটপুটও তিনটা আউটপুট পাইছি। সো তুমি জানো যে ডোমেন হলো ইনপুট আর রেঞ্জ হলো কি, যে ওই ইনপুটের কারণে তুমি যে আউটপুটটা পাবা সেটা হলো রেঞ্জ। তাহলে এইখানে রেঞ্জ কে কে পাচ্ছ, যে 4 5 এই 7, এটা হলো কি আমাদের রেঞ্জ, 4 5 7। সো এখানে তুমি ভালো করে ক্লিয়ার হও যে প্রথমত আমরা কি দেখলাম, যে এইখান থেকে আমরা দেখলাম যে ডোমেন হলো কি, যে চাকরগুলো, মানে যেইগুলো আমরা ইনপুট দিচ্ছি ওই ইনপুটগুলো আমাদের কি ডোমেন, ইনপুটগুলো আমাদের ডোমেন। সেম ভাবে তুমি চিন্তা করো যে তুমি যে ওয়াই এর যে ভ্যালুগুলো পাচ্ছ সেগুলো আমাদের কি, সেগুলো হলো আমাদের কোডোমেন, সেগুলো কি কোডোমেন। ওকে, ওকে, এটা হলো আমাদের কি কোডোমেন। সেম ভাবে তোমাকে যদি আমি বলি যে এই ইনপুটের কারণে তুমি যে আউটপুটটা পাচ্ছ সেটা হলো কি রেঞ্জ। সো এইখান থেকে আমরা বলতে পারি এই যে এটা হলো আমাদের রেঞ্জ। সো আশা করি তোমরা কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ ক্লিয়ার হয়ে গেছো। ওকে, সো এইখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল দিই, আবার তোমাদের দেখি তোমরা করতে পারো কিনা। সো এইখান থেকে আমি তোমাদের যদি বলি, আমি যদি তোমাদের বলি, মনে করো সাপোজ এই যে এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল, এক্সাম্পল। এই এক্সাম্পলটা কি, এই যে এটা মনে করো এটা আমার দেওয়া আছে, সাথে আবার এটাও দেওয়া আছে। সো এইখান থেকে আমাদের মনে করো দেওয়া আছে কি, যে 1 2 3, 1 2 3, এখানে দিলাম আমি 5 6 5 6। সো এইখান থেকে যদি আমি তোমাদের বলি যে এই 1 এর সাথে এই 6 সম্পর্কে যুক্ত, সেম ভাবে 3 হলো তোমার 5 এর সাথে সম্পর্কযুক্ত, সেম ভাবে এইটা আমাদের কি, এটা যদি আমি তোমাদের বড় করে দিই,
দেখো তীর চিহ্ন ইউজ করলাম। সো এইটা হলো তোমাদের এক্স, এটা হলো তোমাদের ওয়াই। এইখান থেকে তুমি বলো তো ভাইয়া যে এইখান থেকে তোমার কাজটা কি? এই যে এক্স এবং ওয়াই যে লিখলাম আমি, এখান থেকে তুমি কি কি বের করবা? তুমি বের করবা হলো এটা কি ফাংশন, সরি এটা প্রথমে দিই আমি অন্ময়। ওকে, এটা কি অন্ময়? এটা কি অন্ময়? আচ্ছা, এটা কি ফাংশন হবে? আচ্ছা, যদি এটা ফাংশন হয় তাহলে এখান থেকে বলো এটা ডোমেন কি বের হবে? ডোমেন, কোডোমেন, কোডোমেন, কোডোমেন। সেম ভাবে তুমি বলো এখান থেকে রেঞ্জ কি বের হবে? রেঞ্জ। ওকে, রেঞ্জ কি বের হবে? সো এই কোশ্চেনগুলো কিন্তু তুমি এই একটা কোশ্চেন দিয়েই শিখে ফেলতে পারবা, বা আমরা এতক্ষণ যা পড়লাম এই একটা কোশ্চেন দিয়ে কিন্তু তোমার রিপিট হয়ে যাবে। সো একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমার আশা করি অ্যান্সারটা পেয়ে যাবা তোমরা। ওকে, সো এখানে দেখো আমরা অন্ময় মানে কি শিখছিলাম ভাইয়া? অন্ময় বলতে কি যে তোমার এক্স এবং ওয়াই এর সাথে বা ইনপুট এবং আউটপুটের সাথে কি হবে? একটা সম্পর্ক যুক্ত হবে, যেটা আমরা কি করব? তীর চিহ্ন দ্বারা বা অ্যারো চিহ্নের মাধ্যমে শনাক্ত করব, অথবা তুমি এটা ক্রোমোজোরের সাহায্যেও লিখতে পারো। সো এইখানে দেখো তো সম্পর্ক কি হয়েছে? 1 এর সাথে 6 এর একটা সম্পর্ক হয়েছে, সেম ভাবে 3 এর সাথে 5 এর একটা সম্পর্ক হয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি কি? অন্ময়। এটা কি? অন্ময় আমরা বলতে পারি। ওকে, সো এটা নিয়ে আমাদের আশা করি কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমাদের অন্ময় হয়ে গেছে। ওকে, এটা অন্ময়। সেম ভাবে তুমি চিন্তা করো তো এটা কি একটা ফাংশন হয়েছে? ভালো করে খেয়াল করো ভাইয়া, ফাংশন মানে কি ছিল? যে এক্স এর কোনো মান ওয়াই এর মধ্যে ফাঁকি থাকতে পারবে না, মানে এক্স এর মানগুলো কি কাজ ছাড়া থাকতে পারবে না, মানে কাজ করতে হবে, কারো না কারোর সাথে কাজ করতে হবে। তাহলে 1 2 3 এর মধ্যে 2 কিন্তু তোমার গ্যাপ আছে, এই 2 কিন্তু তোমার কারোর সাথে সংযুক্ত না, বা কারোর সাথে কি সম্পর্কে অ্যাটাচ নাই। সো এইটা কিন্তু তোমাদের ওই ফাংশনের শর্ত মানলো না। সো তুমি এটা কিন্তু তোমার ফাংশন না, এটা কিন্তু তোমার ফাংশন না। ওকে, সো এটা আমরা বলি এটা কিন্তু ফাংশন না। সো আমি যদি এটা লিখে দিই, এটা কি? ফাংশন না। এবার আসো ডোমেন কি? ডোমেনটা আসলে কি? ডোমেন কিন্তু তুমি জানো কি? এক্স এর ভ্যালুগুলো হলো ডোমেন। এক্স এর ভ্যালুগুলো যদি ডোমেন হয় তাহলে এখানে ডোমেন কে কে আছে? 1 2 3, 1 2 3। সেম ভাবে কোডোমেন কে? কোডোমেন হলো ওয়াই এর ভ্যালুগুলা, ওয়াই কে কে আছে ভাইয়া? 5 এবং 6 আছে, 5 এবং 6। সেম ভাবে রেঞ্জ তাহলে কি হবে ভাইয়া? রেঞ্জ হবে হলো তোমার এই যে দেখো সম্পর্কে, মানে এক্স এর আউটপুট মানে ইনপুটের জন্য আউটপুট কি পাইছো ভাইয়া? আউটপুট দেখো 1 এর জন্য তুমি আউটপুট পাইছো 6, সেম ভাবে 3 এর জন্য আউটপুট পাইছো কি? 5। তাহলে এই যে 1 এর জন্য 6 পাইছো, 3 এর সাথে 5 পাইছো, সো এই 5 এবং 6 কি আমাদের আউটপুট? এই আমরা জানি আউটপুটগুলো কি হয়? রেঞ্জ হয়। তাহলে এইখানে তোমার আউটপুট কি বের হয়েছে? 5 এবং 6। সো এইগুলো হলো আমাদের কি? রেঞ্জ। এগুলা কি বের হয়ে গেল? আমাদের রেঞ্জ বের হয়ে গেল। সো ডোমেনগুলো আশা করি আমরা ক্লিয়ার, কোডোমেনগুলো আশা করি ক্লিয়ার, রেঞ্জগুলো আশা করি আমরা ক্লিয়ার। ওকে, সো রেঞ্জটাও আশা করি ক্লিয়ার। সো এই হলো মূলত আমাদের আজকের ধাপগুলা। সো এতটুকু কি তোমরা ক্লিয়ার হইছো? আমি যদি তোমাদের সুবিধার্থে একত্রে করে দিই সম্পূর্ণটা, দেখো এই যে একত্রে করে দিচ্ছি। সো এইগুলো আমরা কিন্তু সব শিখে ফেললাম এখান থেকে। সো তোমাদের কারো কি বুঝতে সমস্যা আছে এতটুকু? বলো। আমরা কিন্তু ডোমেন শিখে ফেললাম, রেঞ্জ শিখে ফেললাম, কোডোমেন শিখে ফেললাম, অন্ময় কিভাবে শনাক্ত করবা, ফাংশন কিভাবে শনাক্ত করবা, সবগুলাই কিন্তু আমরা শিখে ফেলছি। এবার আসো আমাদের পরবর্তী যে টপিকসটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন দুইটাই খুবই ইম্পর্টেন্ট। আমি এটার জন্য আলাদা একটা স্লাইড নেই, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে আমরা প্রথমে শিখবো এক এক ফাংশন। আমরা প্রথমে কি শিখবো? এক এক ফাংশন শিখবো, এক এক ফাংশন, এক এক ফাংশন। ওকে, সো এক এক ফাংশন, এবং এই যে এক এক ফাংশন, এটা ভালো করে খেয়াল করবা। এক এক ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এক এক ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, ঠিক আছে? এক এক ফাংশন কি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই এক এক ফাংশনের জন্য তুমি মাথায় রাখবা যে এক এক ফাংশনের জন্য আমি যদি তোমাদের একটা চিত্র দিই, দেখো চিত্র কিন্তু তোমার 1000টা কথা বলার থেকে কিন্তু একটা চিত্রে অনেক কিছু শেখায়। সো আমি অনেকক্ষণ কথা না বলে যদি তোমাদের একটা চিত্র দিয়ে বুঝাই দিই, তাহলে কিন্তু তোমার এটা মাথায় বেশি তাড়াতাড়ি ক্যাচ করবে। সো তোমাদের জন্য এটা কিন্তু সবচেয়ে বেশি হেল্পফুল হবে। সো এটা দেখো, তোমাদের যদি আমি বলি যে এই একটা দিলাম, এইখানে আরেকটা দিলাম। সো এইখান থেকে আমি যদি তোমাদের ডাটাগুলো দিই যে 1 2 3, এটা হলো 4 5
6 4 5 6 ভালো করে খেয়াল করো ভাইয়া যে 1 2 3 4 5 6 তো আমি লিখে ফেললাম এইখানে কি করবা আমি যদি তোমাদের বলি যে এই 1 সম্পর্কে যুক্ত হলো 5 এর সাথে এই 2 সম্পর্কে যুক্ত হলো 4 এর সাথে 3 সম্পর্কে যুক্ত হলো 6 এর সাথে তাহলে তুমি চিন্তা করো তো এটা হলো তোমার x এটা কি তোমার y সো এইখানে আমি তোমাদের জাস্ট ওই এক এক ফাংশনটা বোঝানোর আগে তোমাদের জাস্ট এতটুকু বলো যে এটা কি ফাংশন হবে এটা তো আগে দেখি ফাংশন হয় কিনা এটা কি ফাংশন তারপর আমি বলবো এক এক ফাংশনটা আসলে কি বলো এটা তোমরা ক্লিয়ার হইছো কিনা বলো তো এটা কি ফাংশন এই কোশ্চেনটার অ্যানসার তোমরা দাও যে এটা কি আসলে কি ফাংশন হইছে কিনা বলো দ্রুত অ্যানসার করো দ্রুত সবাই দ্রুত অ্যানসার করো ঠিক আছে এটা কি ফাংশন এক এক ফাংশন হইছে বা এক এক ফাংশন কি হবে কিনা ওকে ওকে সো এইখানে আমি দেখো বলে দিই দেখো এক এক ফাংশনটা আসলে কি এটা অবশ্যই ফাংশন কেন অবশ্যই ফাংশন কারণ এখানে দেখো প্রথম শর্ত কি একজন x এর জন্য একটা আউটপুট পাবো একটা x এর জন্য একটা মালিক মানে একজন x মানে একজন চাকর কি করতে পারবে একটা মালিকের চাকরি করতে পারবে দেখো 1 কিন্তু 5 এর জন্য চাকরি করতেছে 2 কিন্তু 4 এর সাথে চাকরি করতেছে 3 কিন্তু 6 এর সাথে চাকরি করতেছে মানে একটা চাকর কিন্তু দুইটা চাকরি করতেছে না একজন চাকর কি করতেছে না দুইটা চাকরি করতেছে না সো এটা কি আমাদের ফাংশন আবার এখানে আরেকটা শর্ত কি ছিল যে x এর মানগুলা কোনো সময় ফাঁকা থাকতে পারবে না মানে কাজ ছাড়া থাকতে পারবে না সো এখানে দেখো 1 2 3 কিন্তু কোনো না কোনো কাজ করতেছে বা কোনো না কোনো জমিদারের সাথে সংযুক্ত আছে সো এইখান থেকে আমরা বলতে পারি এটা অবশ্যই কি একটা ফাংশন আচ্ছা এটা একটা ফাংশন আমরা বুঝে ফেললাম যে ফাংশন হ্যাঁ এটা একটা ফাংশন এবার আসো এক এক ফাংশনটা কি ভালো করে খেয়াল করবে একটা কথা দিয়ে তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো তবে x এর একটা ইনপুটের জন্য আমি কি আউটপুট একটাই পাচ্ছি না তুমি চিন্তা করো 1 এর জন্য আমি আউটপুট কি পাচ্ছি 5 পাচ্ছি সেম ভাবে 2 এর জন্য 4 পাচ্ছি 3 এর জন্য 6 পাচ্ছি সো এই যে একটা x এর একটা মানের জন্য y এর যদি একটাই মান পাই x এর একটা মানের জন্য y এর যদি একটা মান পাই তাহলে সেটা হয়ে যাবে কি ভাইয়া এক এক ফাংশন সো আমি যদি তোমাদের একটু লিখে দেই যে x এর মান x এর একটি মানের জন্য x এর একটি মানের জন্য y এর একটি মান y এর একটি মান সো এই যে শর্তটা যদি তোমার মেইনটেইন করে তাহলেই সেটা হয়ে যাবে কি তাহলেই সেটা হয়ে যাবে তোমার এক এক ফাংশন সো এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা দেখো ভালো করে খেয়াল করো এক এক ফাংশনটা আসলে কি যে x এর একটা মানের জন্য তুমি কি পাবা y এর একটা মানই পাবা সো এটা দেখো x এর একটা মানের জন্য y এর কিন্তু একটা মানই পাচ্ছি x এর একটা মানের জন্য y এর একটা মানই পাচ্ছি সো এগুলো আমাদের কি এক এক ফাংশন হয়ে গেল এবার আসো এক এক ফাংশন যদি তুমি বুঝে ফেলো না ভাইয়া এখান থেকে তুমি খুব সহজেই আমি যদি এখানে আরেকটা ইনপুট নিই মনে করো 7 নিলাম আরেকটা ইনপুট কি নিলাম 7 সো এটা যেহেতু একটু স্পেশাল আমি 7টা আলাদা লিখে দিলাম 7 এই দেখো আমি কিন্তু বক্স করে তারপর 7 লিখছি সো এইখানে দেখো আমি যদি তোমাদের বলি এখান থেকে তুমি বলো তো যে আমাদের ডোমেনটা আসলে কি ডোমেন তোমাকে যদি আমি বলি কোডোমেন এবং আমি যদি তোমাকে বলি রেঞ্জ আমি যদি তোমাকে বলি কি রেঞ্জ সো তুমি বলো তো ভাইয়া এই যে এই সার্কিট থেকে বা এই যে চিত্র থেকে তুমি বলো ডোমেনটা আসলে কি এখান থেকে ডোমেন কি বের করতে পারবা না তুমি অবশ্যই বের করতে পারবা যে কারণ তুমি জানো x এর মানগুলাকে কি বলা হয় ডোমেন বলা হয় বা ইনপুটগুলোকে তোমার কি বলা হয় ডোমেন বলা হয় তাহলে এখান থেকে ডোমেন কে 1 2 3 কোডোমেন কে কোডোমেন হলো y এর যে মানগুলা কোডোমেন মানে কি y এর যে মানগুলা y এর কে মান আছে 4 আছে 5 আছে 6 আছে 7 ও কিন্তু আছে তাহলে এখানে আমি লিখি যে 4 5 6 7 কিন্তু রেঞ্জের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে রেঞ্জ কি তোমার আউটপুটগুলা রেঞ্জ কি তোমার আউটপুট মানে x এর যে মানগুলা এই x এর মানের জন্য তুমি যে আউটপুটগুলা পাইছো সেগুলা কিন্তু তোমার রেঞ্জ তুমি ভালো করে খেয়াল করো x এর 1 এর জন্য তুমি 5 পাইছো 2 এর জন্য 4 পাইছো 3 এর জন্য 6 পাইছো এই 7 কিন্তু তোমার কোনটার সাথে সংযুক্ত না তাহলে এই 7 কিন্তু তোমার আর রেঞ্জের মধ্যে হতে পারবে না কারণ কি তুমি জানো রেঞ্জ মানে কি আউটপুট রেঞ্জ মানে কি আউটপুট তো এই 7 কিন্তু ছাড়া বাকি এই 4 5 6 হলো তোমার আউটপুট সো এই জন্য তোমার কি হবে 4 5 6 হলো তোমার রেঞ্জ
সো একদম ভালো করে ক্লিয়ার করো যে ডোমেন কোডোমেন রেঞ্জ তুমি ক্লিয়ার না ভাইয়া? আচ্ছা, যদি তুমি দেখো কোডোমেন এবং রেঞ্জ কি তোমার সমান হয়েছে এখানে, দেখো তো কোডোমেনের যে মানগুলা 4 5 6 7 কিন্তু রেঞ্জের কিন্তু 4 5 6। সো এই মানগুলা কিন্তু সমান হয় নাই। সমান হয়েছে ভাইয়া? না, এখানে দেখো 7 ছিল, এখানে কিন্তু 7 নাই। সো এই যে কোডোমেন এবং রেঞ্জ যদি তোমার সমান হয়ে যাইতো তখন সেটা হয়ে যেত সার্বিক সেট। কি হইতো ভাইয়া? সার্বিক ফাংশন হইতো, সার্বিক ফাংশন। যদি তোমার যেহেতু এটা সমান না, তাহলে এটা কি বলতে পারবো না আমরা? সার্বিক ফাংশন বলতে পারবো না। সো আমি যদি তোমাদের একটু সহজ করে দিই আরো, দেখো। সো এটা আমি একটু হাইলাইটস করে দিই। ওকে, দেখো। সো এটা যেহেতু কি কোডোমেন, এই যে লিখে দিচ্ছি, দেখো কোডোমেন ইকুয়াল যদি তোমার রেঞ্জ হতো, কোডোমেন ইকুয়াল যদি তোমার রেঞ্জ হতো, তাহলে সেটা কি হইতো? সার্বিক ফাংশন হতো, সার্বিক ফাংশন। ওকে, আর যেহেতু তোমার কোডোমেন নট ইকুয়াল যদি রেঞ্জ হয়, তাহলে সার্বিক নয়। ওকে, সো এইটা আমি তোমাদের আবার একটু হাইলাইটস করে দেই। ওকে, সো এই হলো মূলত আমাদের কাজ। এবার আসো, আমি যদি তোমাদের সার্বিক ফাংশন একটা উদাহরণ দিয়ে দিই ভাইয়া, দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবা। সার্বিক ফাংশনে যদি আমি একটা উদাহরণ তোমাদের অ্যাটাচ করে দিই এখানে, দেখো এই যে একটা সেম ভাবে এটার থেকে আমি এটা নিলাম। সো এইখানে আমি যদি লিখি যে 1 2 3 4 5 6, ওকে। সো এইখান থেকে আমি আরো বলতে পারি যে এই 1 এর জন্য আমি 6 নিলাম, এই 2 এর জন্য আমি, এই 1 এর জন্য, এই 2 এর জন্য 5, আর এই 2 এর জন্য 3 এর জন্য 5। সো এইগুলো আমি যদি তোমাদের অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই, কারণ তুমি জানো যে আমাদের অন্বয়গুলো প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? অ্যারোর মাধ্যমে, বা সম্পর্ক অ্যারোর মাধ্যমে প্রকাশ করে। সো এই যে আমরা অ্যারোগুলো করে দিলাম। সো আমি যদি তোমাদের বলি এটা হলো এক্স, এটা হলো কি তোমার ওয়াই, তো তুমি বলো তো ভাইয়া এইটার মধ্যে ডোমেন কে কে আছে? ডোমেন হলো 1 2 3। রেঞ্জ কে কে আছে ভাইয়া? রেঞ্জ দেখো এক্স এর ইনপুটের জন্য আউটপুট কি পাচ্ছ তুমি? 4 5 6 কি পাচ্ছ। আবার ওয়াই এর মানগুলো তুমি জানো কোডোমেন, তাহলে 4 5 6। এখানে কিন্তু তোমার রেঞ্জ এবং কোডোমেন কি সেম হয়ে গেল। যেহেতু রেঞ্জ এবং কোডোমেন সেম হয়ে গেল, তাহলে এইখান থেকে আমি কিন্তু তোমাকে বলতে পারি যে এইখানে যেহেতু তোমার রেঞ্জ কি আছে? রেঞ্জ আছে হলো তোমার 4 5 6। কোডোমেন আছে কে? 4 5 6। তাহলে এখান থেকে আমি বলতে পারি যেহেতু তোমার রেঞ্জ এবং কোডোমেন তোমার সেম, তাহলে এটা কি হবে? সার্বিক হবে। এটা কি সার্বিক ফাংশন হবে। ওকে, সো এটা কিন্তু আমরা খুব সহজেই বলে ফেললাম বা বুঝে ফেললাম। সো আশা করি এতটুকু তুমি ক্লিয়ার হয়ে গেছো। সো এই যে এই কাজটা ভালো করে বুঝে নিবা। ওকে, সো আমি যদি তোমাদের সুবিধার্থে একত্রে করে দিই, দেখো দুইটা একত্রে করে দেই, এই যে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এই যে একত্রে করে দিলাম। সো এবার আসো, এখানে কিন্তু আমরা দুইটা জিনিস শিখছিলাম। সো আমি এখানে একটু আরেকটা হেডলাইন দিই। ওকে, এন্ড সার্বিক ফাংশন শিখছি, সার্বিক ফাংশন। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু দুইটা জিনিস শিখছি। সো এইটা কি তোমরা ক্লিয়ার হইছো ভাইয়া? দেখো আমি কিন্তু যতটুকু সহজভাবে তোমাদের বোঝানো যায়, যত সহজে তোমাদের মনে রাখা যায়, আমি কিন্তু ওই চেষ্টাটাই করতেছি, ওই চেষ্টাটাই তোমাদের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। সো তোমরা যারা বুঝতেছো না, তোমরা অবশ্যই কি করবা? জানাবা। আর তোমাদের জন্য বলে রাখি, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কি তোমাদের একটা ফেসবুক গ্রুপও খোলা হয়েছে। সো তোমরা কি করবা? যারা যুক্ত হও নাই, অবশ্যই কি করবা? ওই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবা। আর গ্রুপগুলোতে যুক্ত হওয়ার কারণটা কি ভাইয়া? গ্রুপগুলোতে যুক্ত হলে তোমাদের এই হায়ার ম্যাথের পাশাপাশি তোমাদের ফিজিক্স স্যার, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলো ভালো ভালো মেন্টর দ্বারা তোমাদের কি হয়? এই ক্লাসগুলো
প্রতিস্থাপন করা হয় বা এই ক্লাসগুলো উপস্থাপনা করা হয়। সো তোমরা যেন ওই ক্লাসগুলোর আপডেট জানতে পারো সেই জন্য মূলত তোমাদের কাজটা কি, অবশ্যই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবা। আর গ্রুপগুলোতে কিভাবে যুক্ত হবা, গ্রুপগুলোর লিঙ্ক আমাদের এই পোস্টের উপরে বা নিচে বা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা। সো যারা যারা এখনো গ্রুপে যুক্ত হও নাই, তোমরা কি করবা, অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবা, যেন সকল ধরনের আপডেটগুলো তোমরা খুব তাড়াতাড়ি পাও বা খুব সহজেই তোমরা যেন জানতে পারো সকল ধরনের আপডেট। সো এই হলো কথা। হায়ার ম্যাথের সাথে সাথে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সবগুলো সাবজেক্ট, মানে বিজ্ঞানের যত প্যাকেজ আছে, মানে বিজ্ঞানের যে গ্রুপ সাবজেক্ট বলি আমরা, ওই গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের ভালো ভালো মেন্টর দ্বারা খুব সহজে তোমাদের একটা সেরা গাইডলাইনের মাধ্যমে তোমরা কিভাবে ভালো একটা রেজাল্ট করবা, সো এই পদ্ধতিগুলো তোমাদের কিন্তু ক্লাসে উপস্থাপন করা হয়। সো তোমরা কি করবা, ওই ক্লাসগুলো তো রেগুলার ওয়াচ করবা। সো তোমাদের জন্য সেটা ভালো হবে বা হেল্পফুল হবে পরীক্ষার জন্য। সো আমরা আশা করি এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন ক্লিয়ার হয়ে গেছো তোমরা। এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব আশা করি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এবার আসো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমরা কিন্তু বেসিক কমপ্লিট করে ফেললাম। বেসিক শেষে এবার আমরা কি করব, আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে না ভাইয়া, সেই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব। আমি তোমাদের সুবিধার্থে আবার বলে দেই, আজকে আমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করব, এই ম্যাথগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো বা ভালো করে জানতে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যেভাবেই করুক না কেন তোমার জন্য সেগুলো অ্যান্সার করা সহজ হবে। সো এই কোশ্চেনগুলো তোমরা আশা করি খুব ভালো করে বোঝার চেষ্টা করবা এবং বাসায় খুব ভালোভাবে এই ম্যাথগুলাই তোমরা কি করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবা। সো আশা করি তোমাদের এই ম্যাথগুলাই প্র্যাকটিস করলে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেনই আসুক না কেন তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো আমরা কথা না বলে শেষ করি, ক্লাসটা শুরু করি। দেখো, নিচে প্রদত্ত এস অন্বয়গুলোর ডোমেন, রেঞ্জ এবং বিপরীত অন্বয় নির্ণয় করো। ওকে, আচ্ছা, এস অথবা এস ইনভার্স। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা আমরা আগে চিন্তা করি। এখানে দুইটা কোশ্চেন আছে, ক এবং খ। এই ক নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের দেখাই দিব, আশা করব তোমরা খ নাম্বার কোশ্চেন খুব সহজেই করে ফেলতে পারবা, ভালো করে নিয়ম দেখবা। সো প্রথম কোশ্চেনটা কি বলছিল, যে এই এস অন্বয় মানে ক এর জন্য ডোমেন বের করো, রেঞ্জ বের করো এবং বিপরীত অন্বয় বের করো। ওকে, আচ্ছা, অন্তর অ্যান্সার করছো, আপনার ব্যর্থতা। হ্যাঁ, অবশ্যই কোনো সময় যদি পরীক্ষা খারাপ হয় সেটা কখনোই টিচারের দায়বদ্ধ হয় না, ঠিক আছে? অবশ্যই সেটা তোমার ঘাটতি ছিল, অথবা পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও নাই, অথবা তুমি সঠিক প্র্যাকটিস করো নাই। সো এই হলো তোমার সমস্যা ছিল। সো আশা করি ওকে। দেখো, আমরা আবার ক্লাসটা শুরু করি। যে এস অন্বয়গুলোর ডোমেন, রেঞ্জ এবং বিপরীত অন্বয় বের করতে বলছে। সো এস অন্বয় যেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু তুমি খুব সহজেই বলতে পারবা ডোমেন কোনগুলা, রেঞ্জ কোনগুলা, বিপরীত অন্বয়টা আমি দেখাই দিব। সো ডোমেন কোনগুলা ভাইয়া, ডোমেন কিন্তু তুমি জেনে আসছো এতক্ষণ যে এক্স এর মানগুলাকে তোমার কি বলা হয়, ডোমেন বলা হয়। তুমি জানো একটা ক্রোমোজোমের মধ্যে এই যে প্রথম যে সংখ্যাগুলা, এইগুলা কিন্তু তোমার ডোমেন। প্রথম যে সংখ্যাগুলা, এই প্রথম সংখ্যাগুলা আমাদের কি থাকে, ডোমেন থাকে। তাহলে এখানে ডোমেন কে কে আছে দেখো, আমি যদি ক নাম্বার কোশ্চেনটা সলভ করি, আমি যদি ক নাম্বার কোশ্চেন সলভ করি ক এর জন্য, ঠিক আছে, আমি যদি সব ক্লিন করে দিই, আমাদের কাজ কি, ডোমেন বের করা। সো ক এর জন্য যদি বলি যে ডোম দেওয়া আছে, কি দেওয়া আছে, এস সমান সমান, দেওয়া আছে এস সমান সমান 1,5, 2,10, 3,15, 4,20, ঠিক আছে, 4,20। ওকে, আচ্ছা দেখো, এস সমান সমান আমি একটা ডোমেন, একটা অন্বয় লিখে ফেললাম। এই অন্বয় থেকে তুমি কি করবা, ডোমেন বের করবা, রেঞ্জ বের করবা, বিপরীত অন্বয় বের করবা। সো তুমি দেখো ডোমেন কিভাবে বের করবা, ডোমেন। সো ডোমেন আশা করি তুমি ক্লিয়ার ভাইয়া, ডোমেন আশা করি তুমি বের করতে পারবা। ডোমেন হলো এক্স এর মানগুলো, কে কে আছে, 1, 2, 3, 4। ওকে, ডোমেনগুলো আমি খুব সহজেই বের করে ফেললাম। সেম ভাবে তুমি চিন্তা করো, তোমাকে কি বের করতে বলছে, রেঞ্জ। এখন তুমি তো জানো ভাইয়া রেঞ্জ মানে কি, রেঞ্জ হলো তোমার আউটপুটগুলা, মানে এক্স এর যে মানের জন্য তুমি যে আউটপুটটা পাইছো সেটা হলো কি তোমার রেঞ্জ। সো এইখানে দেখো তো, এই যে এক্স, এই 1 এর সাথে কিন্তু 5, মানে 1 ইনপুট দিলে তুমি আউটপুট কি পাবা, 5 পাবা। সেম ভাবে 2 ইনপুট দিলে তুমি আউটপুট কি পাবা, 10 পাবা। সো এইগুলা হলো তোমার কি, রেঞ্জ। তাহলে কি পাচ্ছ তুমি, 5, 10, 15, 20। ওকে, সো রেঞ্জ আমরা ক্লিয়ার করে ফেললাম, বের করে ফেললাম। এবার আসো, তোমাকে বলছে কি ভাইয়া, বিপরীত অন্বয়, মানে তোমাকে তো এস একটা অন্বয় দেওয়া আছে, এটার বিপরীত বলে তুমি কি করবা, এস ইনভার্স করবা। কি করবা ভাইয়া, এস ইনভার্স করবা।
ওকে, আমি যদি লিখি যে বিপরীত অন্ময়, বিপরীত অন্ময়, বিপরীত অন্ময়। সো বিপরীত অন্ময় মানে কি, আমি যদি তোমাদের বলি যে এখানে তুমি কি করবা, এস ইনভার্স করবা। এস ইনভার্স মানে কি, তোমার এইখানে একটু ভালো করে খেয়াল করো, এইখানে একটু ভালো করে খেয়াল করো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে এক্স এর জায়গায় কে ছিল ভাই, 1 না, ওয়াই এর জায়গায় কে আছে তোমার 5, তাহলে এই এক্স এর জায়গায় ওয়াই এর বসায় দিবা, ওয়াই এর মানটা এক্স এর জায়গায় বসায় দিবা। সো এটাই তোমার বিপরীত অন্ময় বের হয়ে গেল, একদম সহজ জিনিস। এক্স এর মানগুলোরে ওয়াই এর স্থানে বসায় দাও, ওয়াই এর মানগুলোরে তুমি এক্স এর স্থানে বসায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, বিপরীত অন্ময় বের হয়ে যাবে। সো আমি যদি এটা করি, দেখো তো এখানে কি ছিল 1,5, তাহলে কি হবে 5,1। সেম ভাবে এটা ছিল 2,10, তাহলে কি হবে 10,2। এটা ছিল 15,3, এটা কি হবে 20,4। সো এই হলো তোমার বিপরীত অন্ময় বের হয়ে গেল। সো এখান থেকেও কিন্তু আমরা কয়টা জিনিস বের করলাম, এখান থেকে কিন্তু আমরা 4টা জিনিস বের করলাম, 3টা জিনিস বের করলাম, একটা ডোমেন, একটা রেঞ্জ। দেখো খ নাম্বার কোশ্চেন কি বলছে, আচ্ছা এটা কি আলাদা স্লাইড আছে আর, ওকে নো স্লাইড নাই। সো এখানে দেখো আমাদের এই যে ক নাম্বার কোশ্চেনটা আমরা এখানে রাখলাম, এই যে এটা কি তোমরা দেখতে পারতেছো ক নাম্বার কোশ্চেনটা, এই যে আশা করি দেখা যাবে, ঠিক আছে। ক নাম্বার কোশ্চেনটা আশা করি তোমরা দেখতে পারবা, এই যে এখানে রেখে দিলাম একদম ক, এটা আমি একদম লক করে দিই যেন তোমরা একদম ফিক্স ভাবে দেখতে পারো সবগুলা। ওকে, এই যে লক, সেম ভাবে, ওকে লক। সো এবার মনে হয় আর নাড়াচাড়া করলে যাবে না। সেম ভাবে আসো, খ নাম্বার কোশ্চেন কি বলছে, খ নাম্বার কোশ্চেন বলছে এস এবং এস ইনভার্স 1, মানে এস এবং এস ইনভার্স 1 অন্যগুলো ফাংশন কিনা। এই ভাইয়া ফাংশন মানে তোমার মনে আছে তো, ফাংশন মানে হলো তোমার এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাবা, মানে ওই যে চাকর এবং জমিদারের যে গল্পগুলো আমরা একটু আগে দেখলাম সেইগুলা। সো ফাংশন কিনা এটা বোঝার জন্য তোমার কাজটা কি, তোমার ফাংশন কিনা এটা বোঝার জন্য তুমি দেখবা যে এক্স এর মানগুলা কি সব একই রকম কিনা। মানে তোমার এখানে কোশ্চেন কিন্তু দুইটা, খ নাম্বার কোশ্চেন করতেছি, হ্যাঁ আমরা খ নাম্বার কোশ্চেন করতেছি। খ নাম্বার কোশ্চেনে তুমি চিন্তা করো, এস এর জন্য এসটা আগে বের করি, এস কি ফাংশন কিনা। এস অবশ্যই কি হয়, একটা ফাংশন হয়। এস কি হয়, ফাংশন। এস কি ফাংশন। কারণ কি ভাইয়া, কারণ কারণ এস এর ক্রোমোজোরের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। ওকে, সো এটার মাধ্যমে আমি বুঝলাম যে এস কি একটা ফাংশন। কেন ফাংশন ভাইয়া, এস এর মাধ্যমে এস এর যে ক্রোমোজোর গুলো আছে, এই যে ক্রোমোজোর 1, 5, 2, 10, 3, 15, এই যে ক্রোমোজোর, এই ক্রোমোজোরে এক্স এর যে মানগুলো আছে না ভাইয়া, এক্স এর যে মানগুলা বা প্রথম যে ক্রোমোজোনগুলা, প্রথম যে উপাদানগুলা, এই প্রথম এই উপাদানগুলা কি ভিন্ন ভিন্ন না ভাইয়া। এই যে যখন তুমি দেখবা এক্স এর মানগুলা ভিন্ন ভিন্ন, তখন তুমি বুঝবা এটা কি একটা ফাংশন, এটা কি একটা ফাংশন। ওকে, সো তুমি কিন্তু বের করে ফেললা। এখন তোমাকে যদি আমি বলি ভাই এস ইনভার্স 1 এর ফাংশন কি না, এস ইনভার্স 1 এর দিকে তাকাও, এক্স এর মান কি আছে 5, ওয়াই এর মান, এক্স এর মান কি আছে 10, এক্স এর মান কি আছে 15, এক্স এর মান কি আছে 20। তাহলে এই যে 5, 10, 15, 20 এগুলা কি তোমার ভিন্ন ভিন্ন না। সো এস ইনভার্স 1 ও কি তোমার, এস ইনভার্স 1 ও কি তোমার ফাংশন, এস ইনভার্স 1 ও কি তোমার ফাংশন। কারণ কি, কারণ হলো এস ইনভার্স 1 এর ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন। সো এইখান থেকেও তুমি খুব সহজেই বলে ফেলতে পারলা বা জানতে পারলা যে কোনটা ডোমেন, কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। সো এটাও আমি যদি তোমাদের সহজ সুবিধার্থে একত্রে করে দিই, এই যে খ নাম্বার কোশ্চেন করে ফেললাম, খ নাম্বার কোশ্চেন। ওকে, সো এটা আমি আবারও ছোট করে দিই, দেখা যাবে হয়তোবা, ঠিক আছে, দেখা যাচ্ছে হয়তোবা, ঠিক আছে, এখানে রেখে দিই, এই যে খ। ওকে, সো এটাও আমি যদি তোমাদের সুবিধার্থে লক করে দেই, ওকে লক করে দিচ্ছি, লক করে দিই। ওকে, আচ্ছা লক করে দিলাম। এবার আসো, আমাদের কাজ কি, গ নাম্বার কোশ্চেনটা সলভ করব, গ বা 3 নাম্বার যে কোশ্চেনটা। এই 3 নাম্বার কোশ্চেনের জন্য তোমার কি করতে হবে বলো তো, দেখো তো ভাইয়া 3 নাম্বারের জন্য তোমার কাজটা কি, 3 নাম্বারের জন্য 3 মানে গ। আচ্ছা এখানে কিন্তু ক খ গ দিয়ে বোঝাচ্ছি, কিন্তু আমি এই যে 1, 2, 3 এটা বোঝাচ্ছি, ঠিক আছে।
সো ভালো করে মাথায় রাখবা, ফাংশনগুলো এক এক কিনা নির্ধারণ করতে বলছে। 3 নম্বর কোশ্চেনে কি করতে বলছে? এক এক কিনা সেটা নির্ধারণ করতে বলছে। ফাংশনগুলো এক এক কিনা সেটা নির্ধারণ করার জন্য তোমার জানতে হবে এক এক ফাংশন কি। এক এক ফাংশন কি সেটা কিন্তু আমরা একটু আগে বিস্তারিত দেখে ফেললাম। এক এক ফাংশন মানে কি, এক্স এর একটা ইনপুটের জন্য আউটপুটে কি পাবা? একটাই পাবা, মানে ওয়াই এর মানগুলো কি হবে? একটাই গিয়ে বের হবে, মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাবা, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাবা। সো আমি যদি তোমাদের সুবিধার্থে এস এর ক্ষেত্রে আমি যদি তোমাদের একটু বের করে দেখাই, এস এর ক্ষেত্রে তোমাদের একটু যদি বের করে দেখাই, দেখো এই যে এস সেম ভাবে এইখানে আমাদের আরেকটা। সো এইখানে আমাদের এক্স এর মানগুলো কে দেওয়া আছে? 1 2 3 4। সেম ভাবে ওয়াই এর মানগুলো কি দেওয়া আছে? 5 10 15 20 এই মানগুলো দেওয়া আছে। এখন এটার সাথে কি করা আছে? 1 এর সাথে 5 এর একটা সম্পর্ক আছে, এই যে 1 এর সাথে 5 এর একটা সম্পর্ক, 2 এর সাথে 10 এর একটা সম্পর্ক, 3 এর সাথে 15 এর একটা সম্পর্ক, 4 এর সাথে তোমার 20 একটা সম্পর্ক। তুমি দেখো তো এক্স এর একটা মানের জন্য কি আউটপুট একটাই পাচ্ছ না? সো এক্স এর একটা মানের জন্য যেহেতু তুমি আউটপুট একটা পাচ্ছ, তো তুমি কিন্তু এক এক ফাংশন থেকে শিখেই আসছো যে এক্স এর একটা ইনপুটের জন্য তুমি যখন আউটপুট একটাই পাবা তখন সেটা কি হয়ে যাবে? এক এক ফাংশন হয়ে যাবে। সো এটা দেখো খুব সুন্দর করে চিত্রের সাহায্যে কিন্তু তুমি ধরতে পারবা যে এটা কিন্তু এক এক ফাংশন হয়ে গেল। কারণ কি, দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটাই মান পাওয়া যাচ্ছে, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটাই মান পাওয়া যাচ্ছে। তো এটা কি আমাদের এক এক ফাংশন হয়ে গেল। সো এটা হলো আমাদের এক্স, এটা হলো ওয়াই, তাহলে এটা হলো তোমার কি এক এক ফাংশন, এক এক ফাংশন। ওকে, সো সেম ভাবে তুমি যদি আমি বলি যে s ইনভার্স 1 এরটা তুমি বের করে ফেলো, s ইনভার্স 1 কি হবে? 5 এর জন্য 1 হবে, 10 এর জন্য 2 হবে, 15 এর জন্য 3 হবে, 20 এর জন্য 4 হবে। সো s ইনভার্স 1 কি হয়ে গেল? তোমার এক এক ফাংশন হয়ে গেল, যেটা আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারতেছি। সো এই হলো মূলত আমাদের 3টা কোশ্চেন দেওয়া ছিল এখানে, ঠিক আছে? সো আমরা এই একটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা কিভাবে ফাংশন শনাক্ত করে সেটা জানতে পারলাম, কিভাবে তোমার এক এক ফাংশন শনাক্ত করে সেটাও আমরা এখান থেকে জানতে পারলাম। সো আশা করি তোমাদের এগুলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বা কারো কোনো সমস্যা নাই। ওকে, সো এই যে ক খ গ এই 3টা কোশ্চেন আমরা একটা কোশ্চেনের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এগুলা কমপ্লিট করতে পারবা বা বুঝতে পারছো। সেম ভাবে তোমাকে যদি আমি বলি এবার খ নাম্বার কোশ্চেন যেটা আছে, এই খ নাম্বার কোশ্চেনটা তুমি কি করবা? বাসায় চেষ্টা করবা, তাহলে আশা করি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। সো এই 8 নাম্বার কোশ্চেনগুলা তোমার পরীক্ষা হলে কত নাম্বারের জন্য আসে ভাইয়া? পরীক্ষা হলে 2 নাম্বারের যে কোশ্চেনগুলো থাকে না, সেই কোশ্চেনগুলো কিন্তু এইখান থেকে চলে আসে। সো আশা করি তোমাদের এখান থেকে যদি কোশ্চেন আসে তুমি খুব সহজেই আনসার করে ফেলতে পারবা, আর সেইভাবেই তোমাদের উপস্থাপন করে তোমাদের করানোর চেষ্টা করলাম। ওকে, সো এই হলো মূলত আমাদের কি 8 নাম্বার কোশ্চেন। এবার আসো পরবর্তী কোশ্চেনগুলো কি আছে। 9 নাম্বার কোশ্চেন দেখতে মনে হচ্ছে একটা সৃজনশীল চলে আসলো, কিন্তু না, এইগুলো তোমাদের 2 নাম্বারের জন্য আসবে। পরীক্ষায় কত নাম্বারের জন্য আসবে? 2 নাম্বারের জন্য আসবে, পরীক্ষায় 2 নাম্বারের জন্য আসবে। ওকে, পরীক্ষায় 2 নাম্বারের জন্য আসবে। তো এখানে আমাদের যে ক নাম্বার যে কোশ্চেনটা আছে না, এই ক নাম্বার কোশ্চেনটা আমরা প্রথমে করব। দেখো এখানে কি দেওয়া আছে? f of x একটা ফাংশন দেওয়া আছে, f of x = √x - 1। এই ফাংশন দ্বারা তোমার নিচের এই 4টা কোশ্চেনের অ্যান্সার করতে বলছে। এই 4টা কোশ্চেন তোমার কি করতে বলছে? এই একটা ফাংশনের দ্বারা করতে বলছে। একদম সহজ কোশ্চেন, চিন্তা করো ভাই, একদম সহজ কোশ্চেন। আমি যদি বলি যে ক নাম্বার কোশ্চেনটা আমরা প্রথমে করি, ক নাম্বার, ঠিক আছে, ক নাম্বার প্রথম কোশ্চেনটা আমরা করি। সো ক নাম্বার কোশ্চেনে তুমি দেখো কি বলছে, দেওয়া আছে কি আগে? দেওয়া আছে যে f of x সমান কি? √x - 1, √x - 1। সো এই হলো আমাদের কি দেওয়া আছে, আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে f of 1, f of 5, f of 10। একদম সহজ ভাষায় বলে, আমি 3টা আছে যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, তুমি বাকি 2টা করে ফেলবা। সো f of 1, 5, 10 আমি 10 দ্বারা করাই দিচ্ছি, সবার শেষটা বড়টা দিয়ে করাই দিই। তুমি পরীক্ষা হলে যে কোনো দিক আসলেই তুমি করতে পারবা আশা করি। এই 1 এর জায়গায় 5 এর জায়গায় 10 এর জায়গায় যে কোনো সংখ্যা বসতে পারে। সো যাই বসুক না কেন তুমি সেম প্যাটার্নে করবা, আশা করি তোমার অ্যান্সার মিলে যাবে। সো আমি যদি বলি যে f of 10 আছে, f of 10, দেখো তবে এই 10টা কার পরিবর্তে আছে? x এর পরিবর্তে না? তাহলে তুমি এই x এর পরিবর্তে যেহেতু 10 লিখছো, তাহলে সকল x এর জায়গায় তুমি কি বসায় দিবা? 10 বসায় দিবা। তাহলে এইখানে দেখো তো এখানে দেখো যে √10 - 1, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? √9। আর √9 মানে কত? তোমার 3। √9 মানে কত? তোমার 3। সো এই হলো মূলত আমাদের ক
ক নাম্বার কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। সো সেম ভাবে তুমি দেখো 1 বসাইবা 5 বসাবা, x এর জায়গায় কি বসাবা 1 বসাবা, x এর জায়গায় তুমি কি বসাবা 5 বসাবা, তাহলে তোমার অ্যান্সারটা মিলে যাবে। সো আশা করি তোমরা ক নাম্বার কোশ্চেনগুলো খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা। সো আমি ক নাম্বার কোশ্চেনটা আশা করি তোমাদের বুঝাইতে পারছি। সো আমি এটা একটু যদি তোমাদের লক করে দেই, ওকে আচ্ছা এইখানে রাখলাম ক নম্বর কোশ্চেনটা, আমি এইখানে রাখার চেষ্টা করলাম। ওকে এই যে ক। সো তোমরা একটু ভালো করে মিলাই দেখবা, ঠিক আছে? এই স্লাইডগুলোও কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবা বা আমাদের পার্সোনাল যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে যদি তোমরা যুক্ত থাকো না ভাইয়া, তাহলে এই যে আমাদের ক্লাসের শেষে যে সুন্দর সুন্দর স্লাইডগুলো থাকে না, আমরা যে করাচ্ছি এই স্লাইডগুলো তোমরা নোট আকারে তোমরা কি পাবা ওই ক্লাসে পেয়ে যাবা, বা আমাদের ওই গ্রুপগুলোতে তোমরা এগুলা পেয়ে যাবা পিডিএফ আকারে। সো তোমাদের কি করা উচিত, অবশ্যই আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাওয়া। যারা এখনো যুক্ত হয় নাই তোমরা অবশ্যই কি করবা, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা। আর যদি ফেসবুক গ্রুপে যুক্ত হতে না পারো বা খুঁজে না পাও, তাহলে অবশ্যই আমাদের পার্সোনাল নাম্বার বা অফিসিয়াল নাম্বার অথবা আমাদের এই ভিডিওর উপরে বা নিচে বা কমেন্ট বক্সে চেক করে দেখো, গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে সো এই হলো আমাদের ক নাম্বার কোশ্চেন গেল। খ নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও। খ নাম্বার কোশ্চেন, এই যে খ নাম্বার কোশ্চেন, এই খ নাম্বার কোশ্চেনটা আমরা কিভাবে করবা? এই খ নাম্বার কোশ্চেন, এই যে খ নাম্বার কোশ্চেন সেম আগেরটার মতোই, পূর্বের একই মতো। দেখো ভালো করে চিন্তা করো কি দেওয়া আছে, খ নাম্বার কোশ্চেন খ, ঠিক আছে? এই খ নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, ওই যে আগের মতোই দেওয়া আছে, যে দেওয়া আছে f of x সমান সমান রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1। কিন্তু এখানে দেখো তো f of a স্কয়ার প্লাস 1 এর মান বের করতে হবে, মানে f of a স্কয়ার প্লাস 1। ভালো করে লিখি যে f of a স্কয়ার প্লাস 1, মানে x এর জায়গায় তুমি কি বসাইলা ভাইয়া, a স্কয়ার প্লাস 1 বসাইছো। ভালো করে মাথায় রাখবা, x এর জায়গায় যেহেতু তুমি a স্কয়ার প্লাস 1 বসাইছো, তাহলে তুমি এখানেও a স্কয়ারের জায়গায় কি বসাইবা, a স্কয়ার প্লাস 1 বসাইবা, a স্কয়ার প্লাস 1 বসাইবা। তাহলে বসাই দিলাম। আচ্ছা এখানে কিন্তু স্কয়ার ছিল না আমাদের, ঠিক আছে? স্কয়ার ছিল না এখানে, ওকে এখানেও কিন্তু স্কয়ার ছিল না। সো আমি একটু লিখে দিচ্ছি আবার, দেখো রুট ওভার এক্স মাইনাস 1, এখানে রুট ওভার এক্স মাইনাস 1। ওকে সো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে রুট ওভার এ স্কয়ার থাকতেছে, আর রুট ওভার এ স্কয়ার মানে কি প্লাস মাইনাস এ থাকতেছে। অথবা তুমি এটা চাইলে এইভাবেও লিখতে পারো, এ এর মান লিখতে পারো। সো এই হলো মূলত আমাদের খ নাম্বার কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। ওকে সো এটাও যদি আমি তোমাদের একত্রে করার চেষ্টা করি, দেখো এই যে খ নাম্বার কোশ্চেনটা আমরা কিন্তু করে ফেললাম এখানে। সো এটা আমি কোথায় রাখবো, এই যে পাশাপাশি রাখলাম, ঠিক আছে? ক্ষয়ের পাশাপাশি রাখলাম এইখানে, দেখো ওকে এটাও লক করে দেই যেন তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়। ওকে ক এবং খ কমপ্লিট। এবার আসো গ নাম্বার কোশ্চেন, একই টাইপের কোশ্চেন ভাই, এগুলো কিন্তু অনেক কঠিন কোশ্চেন না, এগুলো খুবই সহজ কোশ্চেন। আর এগুলোই তোমাদের পরীক্ষা হলে ভুল হয়, কারণ তোমাদের পর্যাপ্ত গাইডলাইনটা থাকে না বা প্র্যাকটিসটা থাকে না। প্র্যাকটিসের অভাবেই মূলত এই কোশ্চেনগুলো ভুল করো। সো কি করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। ওকে সো গ নাম্বার কোশ্চেনটা আমি করবো, গ নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য রেখে দিব, দেখবো তোমরা করতে পারো কিনা। সো গ নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখো, গ নাম্বার কোশ্চেন। ওকে গ নাম্বার কোশ্চেন, এই যে গ নাম্বার কোশ্চেন, দেখো গ নাম্বার কোশ্চেন কি বলছে, f of x সমান সমান 5। তাহলে f of x এর মান কি ভাইয়া, রুট ওভার x মাইনাস 1। তাহলে এটা সমান সমান কি বলছে, 5 বলছে। এটা সমান সমান কি হবে, 5। তাহলে এই যে এখানে শর্তটা আমি লিখে দিচ্ছি, যে আমাদের শর্ত দেওয়া আছে f of x ইকুয়াল কত বলছে, 5 হবে, ইকুয়াল 5। তাহলে f of x এর মানটা আমি জাস্ট এখান থেকে লিখে দিই। f of x এর মানটা কি, তাহলে এখান থেকে যদি আমি লিখি যে রুট ওভার x মাইনাস 1 ইকুয়াল হলো 5। এখান থেকে তোমাকে কি বের করতে বলছে, x এর মান বের করতে বলছে। কি বের করতে বলছে, x এর মান। তাহলে তুমি চিন্তা করো তো, উভয় পক্ষে তুমি কি করতে পারো, বর্গ করতে পারো। উভয় পক্ষে কি করবা, বর্গ করবা। তাহলে এখানে উভয় পক্ষে বর্গ করলে তুমি কি পাচ্ছ, x মাইনাস 1 সমান সমান হলো 5 এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার কেন ভাইয়া, এখানে এই স্কয়ারের রুট কাটাকাটি হয়ে যায়। আর এখানে যদি আমি সরাসরি লিখে দিই যে ভাইয়া 5 এর উপর স্কয়ার করলে তুমি কি পাবা, 25 পাবা। ওকে তো এখান থেকে x এর মান তুমি কত পাইলা, 25 আর 1 যোগ করলে হয় কত, 26। সো এখান থেকে তুমি সহজেই x এর মান বের করে ফেললা, x এর মান বের করে ফেললা। সো এইখানে তোমাদের এই যে পরবর্তী যে কোশ্চেনটা আছে না, যে আমাদের এই যে গহ নাম্বার যে কোশ্চেন, এই গহ নাম্বার কোশ্চেন তোমরা করবা, ঠিক আছে? তোমরা করবা। ওকে আশা করি তোমাদের ক খ গ ঘ তোমাদের কমপ্লিট, তোমরা গ নাম্বার কোশ্চেনটা নিজেরা করতে পারবা।
ওকে, সো এই হলো মূলত আমাদের 9 নাম্বার কোশ্চেন ছিল। সো এইখান থেকে এই যে আমরা 3টা করছি, সো 4 নাম্বারটা কি করবা তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবা। ওকে, সো পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে আবার 4টা কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা 4 নাম্বারের জন্য আসে। কয় নাম্বারের জন্য? 4 নাম্বারের জন্য। সো এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই কোশ্চেনগুলো তোমার জানা থাকা খুবই দরকার। সো এই চ্যাপ্টার থেকে মেইন টপিকসগুলো মূলত এই 4টা কোশ্চেন এখানে চলে আসছে। দেখো ভালো করে খেয়াল করবা। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে একটু ভালো করে খেয়াল করো তো। ডোম এফ মানে আমাদের প্রথমে কি বলছে? আমাদের প্রথমে 10 নাম্বার কোশ্চেন, এই যে 10 নাম্বার কোশ্চেন, এই 10 নাম্বার কোশ্চেনে বলছে এফ একটা ফাংশন, যে ফাংশনের আর এই যে এখানে যেটা দেওয়া থাকে না ভাইয়া, এটা মনে রাখবা যে এইখানে যেটা দেওয়া থাকে এই যে এটা হলো তোমাদের ডোমেন। এটা কি তোমাদের ডোমেন। আর এইখানে যেটা দেওয়া থাকে এটা হলো মূলত তোমাদের কোডোমেন। কি? কোডোমেন। সো এই যে ডোমেন এবং কোডোমেন এটা নিয়ে আমাদের এতটা তেমন কোনো সমস্যা নাই। সো জাস্ট জানার জন্য বলে রাখলাম যে এটা হলো ডোমেন, ওইটা হলো কি কোডোমেন। ওকে, সো এখান থেকে দেখো এফ অফ এক্স একটা ফাংশনটা কি বলছে? এক্স কিউব। ফাংশনটা কি তোমার? এক্স কিউব। এই এক্স কিউবের জন্য প্রথম যে কোশ্চেনটা সেটা বলছে ডোম এফ এবং রেঞ্জ এফ বের করো। ভালো করে চিন্তা করো তবে ডোমেন এবং রেঞ্জ এটা মানে কি ছিল? ডোমেন ছিল তোমার ইনপুট, আর আউটপুট যেটা বের হইতো সেটা কি তোমার রেঞ্জ বের হইতো। সো এইখানে তুমি চিন্তা করো ফাংশনটা তোমার কি দেওয়া আছে? ফাংশন এই যে ক নাম্বার কোশ্চেন দেওয়া আছে যে এফ অফ এক্স দেওয়া আছে কি তোমার এফ অফ এক্স ইকুয়াল হলো তোমার এক্স কিউব। ইকুয়াল কি? এক্স কিউব। এখন তুমি চিন্তা করো এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে ভাই? এক্স কিউব দেওয়া আছে। এখন এই এক্স কিউব মানে এক্স এর যেই মানগুলো আমি ইনপুট দিব ওই মানগুলোর জন্য আউটপুট যেটা বের হবে, যেই মানগুলো আমি ইনপুট দিব সেই মানটা ডোমেন, আর যেই মানটা বের হবে সেই মানটা কি তোমার রেঞ্জ। তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া এক্স এর মানগুলো তুমি ধনাত্মক ধরতে পারো, ঋণাত্মক ধরতে পারো, কোনো কি পরিবর্তন হবে না। তাহলে এইখানে তুমি দেখো এক্স কিউবের যে মানটা বের হবে, মনে করো সাপোজ তুমি এক্স এর মান ধরছো 1, তার আউটপুট কি বের হচ্ছে? 1ই বের হচ্ছে, কারণ 1 এর উপর কিউব করলে কি হয়? 1ই বের হয়। সেম ভাবে এক্স এর মান তুমি ধরছো 2, তাহলে আউটপুট কি বের হবে? 2 এর উপর পাওয়ার কিউব করলে 8 আসতেছে। সেম ভাবে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এক্স এর মানগুলা কি তোমার সকল বাস্তব সংখ্যা তুমি নিতে পারবা। এক্স এর মানগুলা কি তুমি সকল একটা বাস্তব সংখ্যা নিতে পারবা, ওটা মাইনাসের হোক, প্লাসের হোক, শূন্য হোক, যে কোনো আছে সকল সংখ্যা তুমি নিতে পারবা। সেম ভাবে এক্স কিউবের মানটাও কি হবে? তোমার আউটপুট যেটা বের হবে সেটাও কিন্তু তোমার সকল বাস্তব সংখ্যাই বের হচ্ছে, ওটা মাইনাসের বের হইতে পারে, প্লাসের বের হইতে পারে, শূন্য বের হইতে পারে। তো সকল বাস্তব সংখ্যার মানগুলাই আমাদের কি হচ্ছে? এখানে পরিদর্শন হচ্ছে। সো এইখান থেকে আমরা বলতে পারি যে আমি সহজেই তোমাদের যদি বলি যে ডোম এফ কি হবে? সকল আর মানে এই আর হলো তোমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। সো একইভাবে আমি যদি রেঞ্জের মানটাও দেখতেছি কি সকল বাস্তব সংখ্যাই বের হয়, তাহলে রেঞ্জও কি হবে? রেঞ্জ এফ এটাও কি হবে? আরই বের হবে। ওকে, সো এই হলো মূলত আমাদের ক নাম্বার কোশ্চেন শেষ। ডোমেন এবং রেঞ্জ তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন পরীক্ষা হলে কি তুমি এভাবেই লিখবা? না, তুমি পরীক্ষা হলে একটু কথা অ্যাড করবা যে এক্স এর মানের জন্য আমরা যেই মানটা পাবো, মানে এক্স এর যেই এক্স এর সকল বাস্তব মানের জন্য আমি কি পাচ্ছি? এক্স এর যে মানগুলো পাচ্ছি সেগুলো হলো তোমার ডোমেন, আর এক্স এর ওই ডোমেন কিন্তু এক্স এর মানের জন্য তুমি যে আউটপুট পাচ্ছ সেটা কি তোমাদের রেঞ্জ। সো এই কথাগুলো লিখে তারপর ডোমেন এবং রেঞ্জের কথাটা ক্লিয়ার করে দিবা। সো এই হলো মূলত আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। ওকে, সো এটা যদি আমি তোমাদের সুবিধার্থে এইখানে রাইখা দিই। ওকে, যেহেতু এটা একটু বড় হবে, কোশ্চেনগুলো একটু বড় হবে, এটার জন্য কি আমি আলাদা স্লাইড রাখছি? আচ্ছা, এখানে স্লাইড আছে আমাদের। সো এটা আমি তোমাদের সুবিধার্থে এখানে রেখে দিই। ওকে ওকে আচ্ছা, এই যে ক নাম্বার স্লাইড রেখে দিলাম। সো এটাও যদি লক করে দেই। ওকে, লক। খ নাম্বার কোশ্চেন দিকে তাকাও। খ নাম্বার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখাও যে এফ এক এক ফাংশন, দেখাও যে এফ এক এক ফাংশন। এখানে চিন্তা করো আমি বলছিলাম যে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশনের জন্য তোমাদের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো আমরা যখন ম্যাথ করব তখন ক্লিয়ার করে দিব। এক এক ফাংশনের জন্য শর্তটা ছিল যে এক্স এর কিছু উপাদান নিবা, এক্স এর যে কোনো তুমি দুইটা উপাদান নিবা, ওই উপাদানগুলো তখন যদি সমান হয় তাহলে তুমি বুঝবা কি এফ এফ এক এক ফাংশন। যদি কোনো ফাংশনের কারণে ওই দুইটা উপাদান যদি সমান হয় তাহলে সেটা কি হবে? এক এক ফাংশন হবে। তো খ নাম্বার কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। খ নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার পরবর্তীতে যখন আমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করব এই তিনটা কোশ্চেন তুমি পাবাই, মাস্ট বি পাবা। সো খ, গ, ঘ এই তিনটা কোশ্চেন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবা। এখান থেকে দেখো খ নাম্বার কোশ্চেন। খ নাম্বার কোশ্চেনে বলছে এফ এক এক ফাংশন। তাহলে আমি দেখি দেওয়া আছে যে এফ অফ এক্স
ইকুয়াল হলো এক্স কিউব। ওকে, সো এইখান থেকে তুমি লিখবা যে কথাটা যে এক্স এর দড়ি বা লেট, ঠিক আছে, ধরি যে এক্স এর দুইটা উপাদান হলো x1, x2। x1 এবং x2 আমি দুইটা উপাদান ধরলাম, কার? x এর উপাদান ধরলাম। ওকে, x এর দুইটা উপাদান ধরলাম, x1 এবং x2। এখানে শর্ত অনুযায়ী আমাদের কি লিখতে হবে যে x1 ইকুয়াল x2 হবে যদি ও কেবল যদি f of x1 ইকুয়াল f of x2 হয়, f of x1 f of x2 হয়। জাস্ট এই লাইনটা যখন তুমি লিখে ফেলবা না ভাইয়া, তোমার ম্যাক্সিমাম কাজ শেষ। মূলত তোমার যখন এক এক ফাংশন বলবে, ওই এক এক ফাংশনের জন্য শর্তই হলো এটা যে f of x1 মানে তুমি যে দুটো উপাদান ধরবা, এই উপাদান দুটো কি হবে? ফাংশনের জন্য সমান হয়ে যাবে। সো এই কাজটা তুমি যখন করে ফেলবা, তোমার ম্যাক্সিমাম কাজটাই শেষ হয়ে যাবে। সো এইখান থেকে জাস্ট আমি এটা হাইলাইট করে দিই। ওকে, সো এইটা দিয়ে আমাদের মূলত কাজ। দেখো f of x1 সমান বলছে না f of x2 হবে, তাহলে f of x1 মানে কি? f of x এর জায়গায় তুমি x1 বসাবা। তাহলে এখান থেকে আমি বলতে পারি f of x1 এর জায়গায় যখন তুমি x1 বসাবা, তাহলে x1 কিউব, তাহলে x2 বসাইলে x2 কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে x এই যে কিউব দুই পাশ থেকে উঠিয়ে দিলে তুমি কি পাবা? x1 সমান x2 পাবা, x1 সমান x2 পাচ্ছি। সো এই যে x1 সমান x2 পাচ্ছ, এটাই মূলত তোমাদের কাজ। বুঝতে পারছি ভাইয়া? তাহলে দেখো x1 সমান কিন্তু তুমি x2 পেয়ে গেছো। সো এই যে x1 সমান যখন তোমার x2 হয়ে যাবে, তখনই তুমি বুঝবা এটা কি এক এক ফাংশন হয়ে গেল। জাস্ট এরপরে কিভাবে সাজায় লিখবা যে অতএব f of x হলো তোমার কি এক এক ফাংশন। ওকে, এক এক ফাংশন। সো এই হলো মূলত আমাদের এক এক ফাংশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। সো এইখান থেকে তোমাদের কাজ, এই যে এক এক ফাংশনের কাজ, খ নাম্বার। ওকে, আশা করি এতটুকু কমপ্লিট হয়ে গেছে বা তোমরা বুঝতে পারছো। ওকে, এই যে এটা খ নাম্বার। ওকে, আচ্ছা, পরবর্তী গ নাম্বার কোশ্চেন, বিপরীত ফাংশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। গ নাম্বারটা কি? তুমি কি দেখবা? বিপরীত ফাংশন কিভাবে বের করবা। বিপরীত ফাংশন ভালো করে চিন্তা করো। একটা বিপরীত ফাংশন দিয়ে তুমি সকল বিপরীত ফাংশন বের করে ফেলতে পারবা। একটা বিপরীত ফাংশন দিয়ে তুমি সকল বিপরীত ফাংশন বের করে ফেলতে পারবা। কিভাবে বের করবা সেটা দেখো। f of inverse 1, এই ইনভার্স 1 দ্বারা তুমি কি বুঝবা? বিপরীত ফাংশন বুঝবা। তো তোমার কাজ হলো প্রথমত লিখবা যে লিখি দেওয়া আছে f of x সমান কত আছে? x কিউব আছে, x কিউব। ওকে, তো এখান থেকে তুমি একটা ধরবা যে লেট ধরি, কি ধরবা? মেইন টপিকস যেটা যে y সমান এটা কি ধরে নিবা যে f of x সমান কি x কিউব, f of x সমান x কিউব। জাস্ট এই লাইনটা তুমি ভালো করে মাথায় রাখবা যে এটা তোমার খুবই দরকার, খুবই দরকার একটা লাইন। এটাই হলো তোমার কাজ, ঠিক আছে? এই লাইনটা তুমি কি করবা? ধরে নিবা। ওকে, সো এই লাইনটা যখন তুমি ধরে নিবা না ভাইয়া, তোমার কাজ হলো এখান থেকে জাস্ট একটা ফর্মুলা ভালো করে চিন্তা করো। এইটাকে আমি ধরলাম ছোট, এটাকে ধরলাম ছোট, এটাকে ধরলাম মেজো। ওকে, আর এটাকে ধরলাম আমি বড়, ঠিক আছে? ছোট, মেজো, বড় আমি পেয়ে গেলাম। এবার আসো, তোমার কাজ হলো এই ছোটটার সাথে এই মেজোটার সাথে সম্পর্ক যুক্ত করা। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি এইখানে কি লিখবো? এইখানে। আচ্ছা, এখানে দিয়ে তুমি লেখো যে y সমান কি f of x, y সমান f of x। তাহলে এখান থেকে আমি সহজে সাজিয়ে লিখতে পারি যে x সমান তাহলে কি হবে? f ইনভার্স y। সো এখানে একটু তোমাদের সহজে বলে রাখি যে ভাইয়া দেখো f এবং x কি করা আছে? গুণাকার আছে। এটা কিন্তু নিয়ম না, এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে যে f এবং x কি আকার আছে? গুণাকার আছে। এই f কে যখন আমি ওই পাশে পাঠিয়ে দিব 1/f হওয়ার কথা, ভাগ হয়ে যাওয়ার কথা, ওই 1/f কে আমি কি লিখলাম? f ইনভার্স 1 লিখলাম। এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে। তাহলে x সমান আমি কি পাইলাম? f ইনভার্স 1 y পাইলাম। এই জাস্ট এই লাইনটা তুমি রাখবা এখানে। এরপরে আসো, তোমার কাজ কি? প্রথমে তুমি কি করছো? ছোটর সাথে মেজো নিছো। এবার আসো, ছোটর সাথে তুমি কি করবা? বড়টা নিবা। ছোটর সাথে বড়টা নিবা। তাহলে ছোটর সাথে এবার আমি লিখি যে আবার
আবার ওকে, আবার এই যে ছোটোর সাথে বড়টা নিবা, ছোট কে আছে ওয়াই, আর ওইটা কি আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব সমান সমান আমি ওয়াই বলতে পারি। ওকে, তো এখান থেকে তুমি দেখো তো ভাইয়া এক্স সমান সমান তুমি কি বলতে পারো যে 3√ওভার ওয়াই, 3√ওয়াই। এবার আসো এক্স এর মানে তুমি কি জানো যে এফ ইনভার্স 1 ওয়াই, যেটা তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলে 1 নম্বর সমীকরণের মানটা তুমি যদি বসায় দাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি দেখো জাস্ট লাইনটা দেখো, এই যে বা, এখান থেকে আমি পাচ্ছি বা, এই যে এফ ইনভার্স 1 ওয়াই সমান সমান কি পাচ্ছ 3√ওয়াই। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো তো এফ ইনভার্স 1 এই ওয়াই এর জায়গায় যদি আমি এক্স দেই তাহলে কি পাবো 3√এক্স পাবো না, 3√এক্স পাবো। তাহলে এই যে এইটাই মূলত আমাদের কাজ হয়ে গেছে, এই যে এটাই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। কিভাবে এটা অ্যান্সার বের হয় তুমি একটু চিন্তা করো, তোমাকে বের করতে বলছে কি এফ অফ ইনভার্স 1, এফ অফ ইনভার্স 1 কার বের করতে বলছে, অবশ্যই x1 এর জন্য বের করতে বলছে, x1 এর জন্য বের করতে বলছে। আর যেহেতু এফ অফ ইনভার্স 1 x এর জন্য, তাহলে তুমি কি করবে এফ অফ ইনভার্স 1 x বের করবা, আর এখানে কিন্তু আমরা x টা বের করে ফেলছি। সো এই হলো মূলত আমাদের গ নাম্বার কোশ্চেন, এই যে গ নাম্বার কোশ্চেন। সো বিপরীত ম্যাট্রিক্স তোমরা খুব সহজেই কিভাবে বের করবা সেটাই কিন্তু ভাইয়া তোমাদের দেখায় দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা এখানে কিন্তু ছোট বড় মেজো এগুলা কিন্তু লেখা লাগবে না, এগুলা কিন্তু তোমরা লিখবা না আবার, ঠিক আছে, এগুলা কিন্তু তোমরা লিখবা না, ঠিক আছে। এটা জাস্ট আমি তোমাদের সুবিধার্থে জাস্ট এই কথাটা লিখছি, এখানে আমি লিখে দিচ্ছি বারবার, হ্যাঁ, যে এটা পরীক্ষায় ইউজ করবা না, ইউজ করবা না। ওকে, জাস্ট বোঝার জন্য আমি এটা তোমাদের লিখছি, ছোট মেজো বড়, প্রথমে কি করবা ছোটর সাথে মেজো নিবা, এরপরে কি করবা ছোটর সাথে বড় সম্পর্ক করবা, জাস্ট এই কথাটা ইউজ করে দিলাম। ওকে, জাস্ট মনে রাখার জন্য তোমাদের জন্য এটা বলে দিলাম। সো তোমরা বলো এতটুকু বুঝতে পারছো তো, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে বলো, সবাই দ্রুত কষ্ট করে জানায় দাও যে কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখে ফেলো আমরা, দেখো দেখাও যে এফ ইনভার্স 1 একটা ফাংশন, তুমি চিন্তা করো এফ ইনভার্স 1 যেটা বের করছো, এই যে এফ ইনভার্স 1 এক্স মানে কি 3√এক্স, তুমি চিন্তা করো তো ভাইয়া এক্স এর মান তুমি যখন এখানে বসাবা, যাই বসাও না কেন, তোমার এটা কি হয়ে যাবে এক্স এর আরেকটা মান পাবা, ওয়াই এর একটা মানই পাবা, তাহলে এক্স এর একটা মানের জন্য তুমি কি পাবা আউটপুট একটাই পাচ্ছ, তাহলে এক্স এর একটা ইনপুটের জন্য আউটপুট যখন আমি একটাই পাই তখন সেটা কি হয়ে যাবে ফাংশন হয়ে যায় না, তখন সেটা কি হয়ে যায় ফাংশন হয়। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ভাই গ নাম্বার যে কোশ্চেনটা আছে এই গ নাম্বার হলো এফ ইনভার্স 1 এক্স হলো কি তোমার ফাংশন, এক্স কি তোমার ফাংশন। ওকে, সো এইটাও আমাদের হয়ে গেল। সো এই যে সুবিধার্থে আমি বলে দিলাম, একত্রে লিখে দিলাম। সো এই যে ক খ গ ঘ আমি চারটা কোশ্চেনই তোমাদের জন্য সুবিধার্থে করে দিছি। আচ্ছা, এমসটি তানিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা পরবর্তীতে যুক্ত হয়েছো তোমরা কি করবা, ক্লাসটা একদম প্রথম থেকে দেখে আসার চেষ্টা করবা। প্রথম থেকে দেখে আসলে কি হবে, তোমাদের প্রথমে কিন্তু আমরা আলোচনা করছি, কি আলোচনা করছি, বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করছি যেগুলো আমাদের এখানে ব্যবহার হচ্ছে। তো তোমরা যারা প্রথমে যুক্ত হবে তোমরা কি করবে, একটু চেষ্টা করবা প্রথম থেকে ক্লাসটা দেখে আসতে। আর তোমাদের যারা পরবর্তীতে যুক্ত হচ্ছে তোমাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, ফেসবুক গ্রুপ আছে। সো তোমরা ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা, গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবা অথবা উপরের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। গ্রুপগুলোতে যুক্ত হলে তোমরা কি করবা, এরকম সকল ধরনের ক্লাস মানে তোমাদের সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো তোমাদের আপডেট তোমরা কি পাবা ওখান থেকে জানতে পারবা। ওকে, সো এই হলো আমাদের কোশ্চেন। এর পরবর্তী টপিকসটা আসো, এর পরবর্তীতে আমাদের আর একটা কোশ্চেন। সো আমাদের একই কোশ্চেন এখান থেকে আমরা একটা সৃজনশীল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, একটা সৃজনশীল করার চেষ্টা করি। ওকে, দেখো এই যে একটা সৃজনশীল আছে f of x সমান সমান 2x minus 1, এই যে একই কোশ্চেন, এই কোশ্চেনটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেকটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানেও দেখো অনেক কিছু আছে, এক এক কিনা এটা জানতে চাইছে। এরপরে এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো লেখচিত্রের ব্যাপারটা আছে, লেখচিত্র। সো লেখচিত্রের ব্যাপারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, সো ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, নাজনীন ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যারা ক্লাসে পরবর্তীতে যুক্ত হয়েছে তোমরা চেষ্টা করবে ক্লাসটা প্রথম থেকে দেখে আসার, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আসো যে আমাদের এইখানে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই এটা আমাদের কি করতে হবে। দেখো প্রথমে ফাংশনটার দিকে তাকাও, f of x সমান সমান কি 2x minus 1 দেওয়া আছে, f of x সমান সমান 2x minus 1 দেওয়া আছে। সো এখান থেকে আমরা কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেন
প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা দেখো তো, আমাদের ওই প্রথমে যে আমরা কোশ্চেনগুলো করে আসছি ওই কোশ্চেনগুলোর মতো না, যে একটা ফাংশন দেওয়া ছিল এফ অফ এর এক্স এর, এই যে এক্স এর ভ্যালু কিছু ছিল এক্স প্লাস ওয়ান, এই জাস্ট মানগুলো বসাও, আবার পরবর্তীতে কি এক্স এর মান হাফ বসাও, জাস্ট ক্যালস করে অ্যান্সার বের করে ফেলো। সো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা রিপিট করলাম, মাত্র এইগুলা করে আসছি। সেম ভাবে এক এক কিনা এটাও কিন্তু আমরা মাত্র করে আসছি। কিভাবে করছো, ওই যে এক্স এর দুইটা উপাদান ধরবা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, ওই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের যে শর্তটা ছিল এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান সমান হবে। কিভাবে সমান হবে, ফাংশন এক্স ওয়ান এবং ফাংশন এক্স টু যদি তোমার সমান হয় তাহলে এই মানটা তোমার কি হবে, সমান হবে। সো এই এক এক কিনা এটাও কিন্তু আমরা করে ফেলছি। এখানে নতুনটা কি, নতুন হলো তোমার এই লেখচিত্রের কোশ্চেনটা। সো আমি চেষ্টা করবো এখান থেকে তোমাদের লোকেশন মানে এই কোশ্চেন থেকে তোমাদের যে লেখচিত্র যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের সমাধান করে দিই। আশা করি তোমরা এই ক এবং খ করতে পারবা, কারণ এই কোশ্চেনগুলো আমরা একটু আগে সলভ করলাম। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা কি করলাম, গ নাম্বার কোশ্চেনটাই করার চেষ্টা করি। গ ভালো করে মাথায় রাখবা, গ নাম্বার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আর এটাই তোমাদের পরীক্ষা হলে আসার চান্স সবচেয়ে বেশি। ওকে, এফ অফ এক্স সমান সমান বলছে ওয়াই, এফ অফ এক্স সমান সমান কি তোমার ওয়াই। তাহলে এখানে শর্ত হলে লিখে দিই, দেওয়া আছে, দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান কি তোমার ওয়াই। তাহলে এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে আবার ভাইয়া, এফ অফ এক্স এর মান দেওয়া আছে 2x - 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2x - 1 সমান সমান কত, ওয়াই। তাহলে এখান থেকে তুমি সব সময় কার মান বের করবা, ওয়াই এর মান বের করবা না, ওয়াই এর মানটা বের করবা। এইখান থেকে তুমি কার মান বের করবা, সমীকরণ আকারে ওয়াই এর মানটা বের করবে। তাহলে এইখান থেকে কিন্তু সমীকরণ আকারে বানানোই আছে যে ওয়াই সমান সমান কি 2x - 1, ওয়াই সমান সমান কি 2x - 1, একটা সমীকরণ বানায় ফেললাম। এবার আসো, তোমার কাজটা কিন্তু ম্যাক্সিমাম কাজ শেষ। তুমি প্রথমে তো শর্ত বের করবা, তোমার কাজ কি থাকবে, শর্ত বের করা। কার শর্ত, এক্স এর মান, ওয়াই এর মানের একটা শর্ত বের করা। এরপর এখানে বলছে কি দেখো, এক্স এর তিনটা পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো। পূর্ণ সাংখ্যিক মান বলতে কি বোঝায়, তুমি প্লাসের মানও নিতে পারো, মাইনাসের মানও নিতে পারো, শূন্যও নিতে পারো, মানে যে কোনো কয়টা মান নিবা, তোমাকে বলে দিচ্ছে 3টা মান নিবা। কয়টা মান, 3টা মান। তাহলে তুমি এখন লেখো যে ওয়াই এর, তুমি লেখো যে লিখে দাও যে এখানে এই যে আমি একটা হাইলাইট দিয়ে দিই, ঠিক আছে, এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, আমি লিখে দিলাম এক্স এর কি বলছে 3টা মান। তাহলে এক্স এর 3টি মান আমি মনে করে ধরলাম যে 1 2 3, আমি সিরিয়ালে ধরে নিলাম। তোমরা যে কোনো 3টা মান নিতে পারো, ঠিক আছে, এখানে কোনো ধরনের বাধা নিয়ম নাই যে তোমার 1 2 3 ছাড়া অন্য কিছু ধরতে পারবে না। তুমি এখান থেকে যে কোনো 3টা মান নিতে পারো। 3টা মান নিলে তুমি কি পারবা, ওয়াই এর একটা মান বের করতে বলছে না। এখন তোমার কাজ কি দেখো, এখানে কাজ হলো তোমার, এখানে তোমার কাজ দেখো, এখানেই কিন্তু তোমার কাজ। সো এইখানে একটা এক্স এর এই যে 2টা এন্ড এই যে 3টা। সো এখন মানগুলো জাস্ট বসায় দাও যে এটা হলো এক্স, এটা হলো কি ওয়াই। ওয়াই সমান সমান কিন্তু তোমার একটা সমীকরণ আছে যে 2x - 1। এখন এই যে এক্স এর মানগুলো তুমি কি ধরছো ভাই, 1 2 3 ধরছো না। এটা কিন্তু আমি বারবার বলছি, এক্স এর মান তুমি যে 3টা ধরছো 1 2 3, এটা কিন্তু তুমি পরিবর্তন করে যে কোনো 3টা মান ধরতে পারবা। সো আমি এখানে 1 2 3 বসায় দিলাম। এখন এই এক্স এর মানটা তুমি এখানে 1 বসাও। তাহলে 1 বসালে কত আসে, 2 থেকে 1 বিয়োগ মানে কত 1। সেম ভাবে 2 বসাও, 4 থেকে 1 বিয়োগ মানে কত 3। 3 বসাও, কত আসে 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। ওকে ওকে, এতটুকু। তাহলে দেখো ওয়াই এর কিন্তু মান বের করে ফেললাম। তো আমাদের প্রথম কাজ কি ছিল, এক্স এর 3টা পূর্ণ সাংখ্যিক মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করো, যেটা আমরা ওয়াই এর মান বের করে ফেললাম যে 135। ওকে, 135 আমরা বের করে ফেললাম। এবার আসো, তুমি তো ওয়াই এর মান বের করছো, কিন্তু কাজ কি বলছে যে এই যে সমীকরণটা 2x - 1, এই সমীকরণটা কি করো, লেখচিত্র অঙ্কন করো। এখন অনেকের মাথা ঘুরবে যে ভাই লেখচিত্র আবার কিভাবে এই সমীকরণ থেকে অঙ্কন করব। একদম সহজে দেখো, তুমি লেখচিত্র অঙ্কন করবা কিভাবে, এই যে লেখচিত্রটা আমি পাশে দেখানোর চেষ্টা করি। ওকে, লেখচিত্র পাশে দেখানোর চেষ্টা করি। তো তোমরা তো অবশ্যই গ্রাফ পেপারে করবা, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে লেখচিত্রটা এখানে অঙ্কন করার চেষ্টা করতেছি। ওকে, জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ, তোমরা আশা করি গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করতে পারো, ঠিক আছে। জাস্ট আমি এখন তোমাদের একটু হালকা পাতলাভাবে দেখায় দেওয়ার চেষ্টা করি। ওকে, জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর এখানে অবশ্যই কিন্তু বাংলা কথা লিখবা। বাংলা কথা কি লিখবা,
বাংলা কথা লিখবা হলো যে এক্স এবং ওয়াই অক্ষর কয় ঘরকে তুমি কয় অনুপাত ধরতেছো বা কয় ঘরকে তুমি কয় ঘর ধরতেছো সেটা কিন্তু তোমার লিখে নিতে হবে। সো এখানে আমি লিখি যে এটা হলো এক্স, এটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম। সো এইখান থেকে আবার প্রাইম কাটে দিলাম। ওকে, আর মাঝখানে কি আমাদের মূল বিন্দু থাকে, মাঝখানে কি মূল বিন্দু। এবার জাস্ট ভালো করে ফলো করো, এইখানে কিন্তু তোমার একটা অন্বয় পাইছো, এখানে কি পাচ্ছ ভাইয়া, অন্বয় পাইছো না? এই অন্বয়টা তুমি জাস্ট লেখো এখানে, এখানে বিন্দুগুলা কি পাইতেছো, বিন্দু, বিন্দু গুলো, বিন্দুগুলা কি পাইছো দেখো, 1,1 পাইছো, 2,3, 3,5, এই যে বিন্দুগুলা পাইছো, এই যে লিখে দিলাম। এখন এই বিন্দুগুলো তুমি জাস্ট স্থাপন করো। আমি কি করলাম, জাস্ট একটা আইডিয়া দিলাম যে এক্স এর মানগুলো তুমি ধরো মনে করো 2 ঘর করে নিছো, ওয়াই এর মানগুলোও তুমি 2 ঘরকে এক একক ধরছো, জাস্ট ওইগুলা আমরা স্থাপন করি যে 1 এবং 1, এইখানে 1 ছিল, এই 1টা আমি এখানে ধরলাম, তাহলে এই প্রথমটা স্থাপন করলাম। তারপরে কি 2 এবং 3, এই যে 2, এই 2 এইখানে ধরলাম 3। সেম ভাবে তুমি চিন্তা করো 3 এবং 5, এই যে 3 এইখানে ধরলাম আমি 5। সো এই যে আমরা করে ফেললাম না ভাইয়া, এই বিন্দুগুলো জাস্ট যোগ করে দাও, এই বিন্দুগুলো কি করে দাও, যোগ করে দাও। ঠিক আছে, এই বিন্দুগুলা জাস্ট যোগ করে দিবা, আর কোনো কাজ নেই, এই যে যোগ করে দাও। ওকে, দেখো যোগ করে দেওয়ার পরে আমাদের বিন্দুগুলা কি হয়েছে দেখো, ভালো করে চিন্তা করো। এই যে এখানে একটা বিন্দু হয়েছে, এই যে এখানে একটা বিন্দু হয়েছে, এই যে এখানে একটা বিন্দু হয়েছে, এই 3টা বিন্দু যোগ করে দেওয়ার পরে তুমি কি এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল পাইছো? না, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল না। যদি তোমার শুধুমাত্র মনে করো সাপোজ এই যে শুধুমাত্র তুমি বিন্দুগুলো যখন স্থাপন করছো, তুমি যদি দেখো যে ওয়াই অক্ষের সমান্তরাল চলে আসছে, কি আসছে, ওয়াই অক্ষের সমান্তরাল চলে আসছে, মনে করো এখানে বিন্দুগুলো এরকম আসতেছে, এইরকম চলে আসছে, যে ওয়াই এর মানের কারণে তোমার যদি এরকম ওয়াই অক্ষের সমান্তরাল চলে আসে, তখন তুমি বুঝবা এটা ফাংশন না। এছাড়া বাকি সব সময় তুমি বুঝবা কি এটা ফাংশন। ওকে, সো এই যে আমাদের কি করলাম, প্রথমত আমাদের এখানে আমি যদি সবগুলো একত্রে দেখায় দেওয়ার চেষ্টা করি, দেখো এই যে এখানে, আর এটা যদি মুছে দেওয়ার চেষ্টা করি, ওকে দেখো এই যে আমরা প্রথমে কি করলাম, এফ অফ এক্স থেকে ওয়াই এর সমীকরণ বের করলাম। এরপরে এই সমীকরণে কি করছি, এক্স এর 3টা মান নিতে বলছিল, এই 3টা মান নিছি, 3টা মান নিয়ে কার মান বের করছি, ওয়াই এর মান বের করছি, এই যে ওয়াই এর মান বের করছি। ওয়াই এর মান বের করার পরে কি করলাম, বিন্দুগুলা বের করলাম। বিন্দুগুলা কি কি ছিল, 1 1 2 3 3 5। সো এই বিন্দুগুলা বসায় আমরা কি করলাম, লেখচিত্র অঙ্কন করলাম, এই যে লেখচিত্র। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা কি একটা ফাংশন বা লেখচিত্র অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এটা কি আমাদের লেখচিত্র, লেখচিত্র। সো এই হলো মূলত আমাদের কাজ। সো এইগুলাই তোমরা কি করবা, ধারাবাহিকভাবে সুন্দর করে সাজায় যখন লিখবা, তখনই তোমরা 4 এ 4 পেয়ে যাবে ইনশাল্লাহ। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এইখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই, দেখো এই যে আমাদের লেখচিত্রে কিন্তু কোশ্চেন ছিল। সো আমি আশা করি তোমাদের ওই একটা কোশ্চেন দিয়ে তোমাদের করায় দেওয়ার চেষ্টা করছি, যেন তোমরা অ্যান্সারগুলো যে কোনো সমীকরণ, যদি এখানে সমীকরণ চেঞ্জ হয়, তোমরা যেন যে কোনো সমীকরণ থেকে করতে পারো। এই জন্য আমি মূলত এই সৃজনশীলটা করার চেষ্টা করছি। ওকে, সো এখানে আমরা দেখি আরো কিছু পাই কিনা। এই দেখো জি ইনভার্স 1 মাইনাস এ, তুমি কিন্তু একটু আগে বিপরীত ম্যাট্রিক্স বের করে আসছো না, বা বিপরীত ফাংশন কিভাবে বের করে সেটা বের করে আসছো, যে ছোট থেকে ছোট সাথে মেজর নিবা বা ছোট সাথে বড় নিবা। সো এই কাজগুলো কিন্তু তোমার এখানে করা আছে। কিন্তু সমস্যা হলো সার্বিক ফাংশন কিনা, এটা কিভাবে করবা। দেখো আমি যদি একটু করাই দিই তোমাদের, আমরা কিন্তু এখান থেকে এই যে এটা করে ফেলছি অলরেডি, বিপরীত ম্যাট্রিক্স কিন্তু বের করা শিখে ফেলছি যে কিভাবে বের করে। সো এটা তোমরা করে ফেলতে পারবা। সেম ভাবে এটাও দেখবে, এটা কি বলছে, এটা জাস্ট কোনো কথাই না, যে এফ ইনভার্স 1 মানে এফ এর যে ফাংশনটা আছে, এটা যখন তুমি বিপরীত ফাংশন বের করবা, বের করে দেখবা কি এটা জি এর যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের সাথে মিলে যায়। তোমার কাজ কি, শুধুমাত্র নিয়ম মেনটেন করে কাজটা করে ফেলো, দেখবা দুইটার অ্যান্সারই পেয়ে যাবা। তোমার এখানে নতুন জিনিস কি ভাই, সার্বিক ফাংশন কিভাবে তুমি প্রমাণ করবা, সেটা আমি তোমাদের এখন দেখায় দেওয়ার চেষ্টা করবো। জাস্ট আমাদের লাস্ট টপিকস যেটা সার্বিক ফাংশন। সার্বিক ফাংশনের জন্য তোমাদের সবচেয়ে সহজ একটা নিয়ম দিয়ে আমি দেখাই দিব, যেন তুমি যে কোনো কোশ্চেন আসলে সার্বিক ফাংশন প্রমাণ করতে বললেই যেন তুমি নিয়মটা অ্যাপ্লাই করে ফেলতে পারো। সো এবার আসো, যে আমাদের এখানে কি বলছে, এফ অফ এক্স এর সার্বিক ফাংশন, এফ অফ এক্স কে আছে 3x + 3। তাহলে এখানে আমি লিখি যে দেওয়া আছে, এখানে আমি লিখি দেওয়া আছে কি, যে এফ অফ এক্স সমান সমান 3x + 3। সো যে মানটা দেওয়া আছে এটা আমি সমান সমান y ধরবো। তাহলে y সমান সমান f of x সমান সমান 3x +
3। ওকে, জাস্ট ধরে ফেললাম। এইখানেও যদি আমি তোমাদের সুবিধার্থে ওই যে নাম্বারিং করি, নাম্বারিং করব, যে ছোট মেজো বড় নাম্বারিং করব জাস্ট। ওকে, তা আমি দেখো এটা ছোট ছিল, এটা মেজো, এটা বড়, তাহলে এখানে কাজটা কি, যে তুমি প্রথমে ছোটোর সাথে এই বড়টা নিবা। কি করবা? ছোটোর সাথে বড়টা নিবা। ছোটোর সাথে কি করবা? বড়টা নিবা। ছোটোর সাথে বড়টা, ভালো করে চিন্তা করো, ছোটোর সাথে বড়টা, ছোটোর সাথে বড়টা। একটু আগে কি করছিলাম? ছোটোর সাথে মেজো করছিলাম, মেজোর সাথে আবার ছোটোর সাথে মেজো করছিলাম, আবার ছোটোর সাথে বড় করছিলাম। এবার প্রথম কি করবা? ছোটোর সাথে বড়টা নিবা। ছোটোর সাথে যখন তুমি বড়টা নিবা তখন তুমি কি পাবা? y সমান সমান 3x প্লাস 3, y সমান সমান 3x প্লাস 3। প্রথমে এই y সমান সমান আমি এটা বলতে পারি। ওকে, বললাম। এখানে আমাদের কাজ করে তুমি কি করবা? x এর মান বের করবা। কি করবা? x এর মান। তাহলে 3x সমান সমান আমি বলতে পারি y মাইনাস 3। এখান থেকে আমি বলতে পারি x সমান সমান y মাইনাস 3 ডিভাইড বাই হলো 3। সো এই যে এই কাজটা তোমাদের করতে হবে, এই কাজটাই তোমাদের করতে হবে। সো এই যে বের করে ফেললাম এখান থেকে শর্ত। মেইন শর্ত কি ছিল আমাদের? মেইন সূত্র হলো এই যে এটা। তুমি কি করছো? এখানে বড়টার সাথে মানে এই ছোটটার সাথে কি করছো? মেজোটা নিছো। ওকে, জাস্ট নিয়মটা ডাবটা মনে রাখলে তুমি যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা এখান থেকে। এরপরে আসো, এখানে তুমি কি করলা? এক্স এর মান বের করে ফেললা না ভাইয়া? এক্স এর মান বের করে ফেলছো। এবার আসো, এই এক্স এর মানটা তুমি আরেকটা শর্ত কি করবা? এতক্ষণ তুমি কি করছো? ছোটটার সাথে বড়টা নিছো, ছোটটার সাথে বড়টা। এবার আসো, ছোটটার সাথে মেজোটা নিবা। ছোটটার সাথে কি করবা? মেজো। নিয়মটা ভালো করে মনে রাখবা। আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স যা করছিলাম সার্বিক ফাংশনের সেম কাজই করতেছি, জাস্ট কোনটার সাথে কোনটা নিবা এটা জাস্ট মাথায় রাখবা, যে ছোটোর সাথে মেজর নিতেছি, ছোটোর সাথে বড়টা নিতেছি। আচ্ছা, এবার আসো ছোটোর সাথে মেজর নিবা। তাহলে মেজর নিলে কি আছে? y সমান সমান fx, y সমান সমান fx। তো এইখান থেকে আমি সহজে লিখতে পারি যে fx সমান সমান fx সমান সমান কি? y। fx সমান সমান কি? y। তাহলে এই যে x এর মান তুমি পাইছো না, এই x এর মানটা তুমি এখানে জাস্ট বসায় দাও। x এর মানটা তুমি এখানে বসায় দাও। আচ্ছা, এইখানে তোমাদের নিয়মটা যদি আরো সহজ করে দেই, তোমরা এখানে সরাসরি কি করো, যে তুমি কি করছো? প্রথমে ছোটোর সাথে বড়টা নিছো, ছোটোর সাথে বড়টা। এবার তুমি মেজোর সাথে বড়টা নাও, মেজোর সাথে বড়টা নাও। তাহলে মেজোর সাথে বড়টা নিলে কি হয় দেখো, আমি যদি একটু তোমাদের এটা আড়াল করে দিই। ওকে, এগুলা লক করে দিতে হবে, তা না হইলে মুছে যাবে। ওকে, সো এখানে দেখো এই যে আমাদের কাজ কি, এবার বড়র সাথে মেজোটা নেওয়া। দেখো এফ অফ এক্স সমান সমান কি নিতে পারবা? 3x প্লাস 3 নিতে পারবা। দেখো y এর সাথে 3x প্লাস 3 নিছে এবং f অফ x সমান সমান 3x প্লাস 3 নিবা। এইখানে তোমার কাজটা ভালো করে মনে রাখবা যে x এর মান তুমি কি পাইছো? y মাইনাস 3 ডিভাইড বাই 3। এই মানটা জাস্ট তুমি এখানে বসা দাও, যে f x এর জায়গায় তুমি মানটা বসায় দাও, যে y মাইনাস 3 ডিভাইডেড বাই হলো 3। আর এইখানে তুমি x এর মানটা বসায় দাও, তাহলে y মাইনাস 3 ডিভাইড বাই কত? 3 প্লাস 3। সো এইখানে তুমি দেখো 3 3 কাটা, তাহলে y মাইনাস 3 প্লাস আবার 3। তাহলে এখানে প্লাস 3 মাইনাস 3 কাটলে কি পাবা? y। এই যে আমাদের মেন কাজ বের হয়ে গেছে, এই যে আমাদের মেন কাজ বের হয়ে গেছে। সো এইটাই মূলত আমাদের মেইন টার্গেট ছিল। আমাদের মেইন টার্গেট তুমি দেখো এখানে কি পাইছো? তুমি ভালো করে চিন্তা করে দেখো, এখানে তুমি কাজ করে কি পাইছো? তুমি এই যে এফ অফ এক্স ঘুরে ঘুরে তুমি কি পাইছো? লাস্টে ওয়াই পাইছো না? যখন তুমি দেখবা যে এফ অফ এক্স এর মানটা তোমার কি বের হয়েছে? ওয়াই বের হয়েছে লাস্টে, তখন তুমি বুঝবা এই ফাংশনটা কি তোমার সার্বিক ফাংশন। এই ফাংশনটা কি তোমার সার্বিক ফাংশন। তাহলে আমি আশা করি তোমাদের এই যে সার্বিক ফাংশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো যে কোনো ধরনের কোশ্চেন থেকে যদি তোমাদের বলে সার্বিক ফাংশন বের করো, আশা করি যারা আজকের ক্লাসটা করতেছো তাদের জন্য এই সার্বিক ফাংশন বের করাটা খুবই সহজ হবে। ওকে, তো এটা দিয়ে তুমি কি বের করলা? সার্বিক ফাংশন বের করছো। সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন। সো সার্বিক ফাংশনের যে কোনো অঙ্ক তুমি কি করবা? এই নিয়ম অনুসারে করবা, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ম অনুসারে করবা, তাহলে তোমাদের হয়ে যাবে সার্বিক ফাংশন। সো সার্বিক ফাংশনের মেইন টার্গেট কি থাকে? ওয়াই বের করা। কি থাকে? ওয়াই বের করা। সো সার্বিক ফাংশন যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, আশা করি এই কোশ্চেন থেকে সার্বিক ফাংশন যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, তুমি যে কোনো ধরনের ফাংশন দিয়ে যদি তোমার বলো সার্বিক ফাংশন বের করো, তুমি খুব সহজে বের করে ফেলতে পারবে ইনশাল্লাহ। ওকে, আর সেম ভাবে তোমাকে যদি বলি এই যে বিপরীত ফাংশন বের করো, বিপরীত ম্যাট্রিক্স বের করো, এই বিপরীত ম্যাট্রিক্স বা বিপরীত ফাংশন, যে সরি বিপরীত ম্যাট্রিক্স আমি বারবার বলতেছি, সো বিপরীত ফাংশন হবে। বিপরীত ফাংশন যদি তুমি বের করতে পারো, কিভাবে বের করবা? একটু আগে যে নিয়মগুলো দেখাইছি না ভাইয়া, ওই একই নিয়ম ফলো করে তুমি বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ফাংশনও বের করে ফেলতে পারবা। সো এই হলো মূলত আমাদের আজকের ক্লাস। সো আমরা আজকের ক্লাসে সামারি কি পড়লাম ভাইয়া? দেখো আমরা যদি ক্লাসের সামারিটা করে দেই, যে আজকের ক্লাসে আমরা কি কি পড়ছি। আমরা প্রথমত আজকের ক্লাসে পড়ছি
আমাদের বেসিক ছিল, বেসিক ধারণা নিছি, বেসিক ক্লিয়ার। ওকে, দ্বিতীয়ত আমরা কি করছি, বইয়ের ম্যাথগুলো পড়ছি, বইয়ের ম্যাথ প্র্যাকটিস। ওকে, বইয়ের ম্যাথ প্র্যাকটিস। তৃতীয়ত সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স বা বিপরীত ফাংশন, সরি বিপরীত ম্যাট্রিক্স বারবার বলতেছি, বিপরীত ফাংশন। ওকে, তৃতীয়ত এই যে লাস্ট আমরা কি বললাম, সার্বিক ফাংশন কিভাবে প্রকাশ করবা, সার্বিক ফাংশন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকসগুলো ছিল সেগুলো লিখে দিতেছি, ঠিক আছে। এরপরে কি বললাম আমরা, এক এক ফাংশন কিভাবে প্রমাণ করবা, এক এক ফাংশন, এক এক ফাংশন। ওকে, সো এখানে কিন্তু আরেকটা টপিকস আছে ইম্পর্টেন্ট, সেটা হলো কি, লেখচিত্র, লেখচিত্র। সো এই যে টপিকসগুলো পড়লাম না আমরা বেয়া, এই টপিকসগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমার বেসিক স্ট্রং করা তো জরুরি, 100% জরুরি, এটা জরুরি, 100% জরুরি। বেসিক ক্লিয়ার থাকলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ম্যাথ প্র্যাকটিসটা আমরা করলাম। বিপরীত ফাংশন, এই বিপরীত ফাংশন কিন্তু তোমার অনেক ইম্পর্টেন্ট, অনেক। সার্বিক ফাংশন, এই নিয়মগুলো তোমার জানতেই হবে। এক এক ফাংশন, এই নিয়মগুলো তোমার জানতেই হবে। লেখচিত্র, কোশ্চেন জটিল করলে দিয়েই দিতে পারে। সো দেখো সবই কিন্তু তোমার ইম্পর্টেন্ট টপিকস, সবই ইম্পর্টেন্ট টপিকস। তো তুমি কি করবা, এই যে ভাইয়া একটা একটা করে ম্যাথ প্র্যাকটিস করে দিছি, তোমার কাজ হলো বাসায় যাইয়া এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমাদের প্র্যাকটিস করে ফেলা। সো এই হলো মূলত আজকের ক্লাস। সো তোমাদের যারা এখনো আমাদের পেড গ্রুপে যুক্ত হও নাই, তোমরা কি করবা, গ্রুপে যুক্ত হয়ে যাবা। আর যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে তোমাদের ওই ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবা। অবশ্যই ওই ক্লাসগুলো করে ফেলবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।